আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে এসেছি এসএসসি র্যাপিড রিভিশন কোর্সের ওয়ান শট ক্লাস নিয়ে। আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা বলবো। কেমন? এই চ্যাপ্টারের হচ্ছে যেই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হচ্ছে, সিকিউ প্রশ্ন হচ্ছে এবং এমসিকিউ প্রশ্ন হচ্ছে, সেই টপিকগুলো হচ্ছে আমরা এই ক্লাসের মাধ্যমে আজকে শেষ করবো এবং পাশাপাশি আমরা সিকিউ প্র্যাকটিস করবো। কেমন? চলো আমরা দেখি এই চ্যাপ্টারের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে এক নম্বরে কী আছে বলতো? পদার্থের ভৌত অবস্থা। ভৌত অবস্থা কি বলতো? একটা হচ্ছে রাসায়নিক অবস্থা, একটা হচ্ছে ভৌত অবস্থা। তাহলে রাসায়নিক পরিবর্তনকে যদি কেমিক্যালটা একদম চেঞ্জ হয়ে যায়, তাই না? যে কোনো রিয়াকশনের মাধ্যমে যদি পুরা জিনিসটা, ধরো একটা মোম ছিল, তাকে তুমি কি দিলা? হিট দিলা। তারপর হিট দিলা, তখন কি হলো বলো তো? মোমটা গলে গেল। এটা হচ্ছে তার ভৌত পরিবর্তন। আর যখন মোমটা গলে সেটা থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি, তারপর হচ্ছে আলোক শক্তি পাচ্ছি, সেটা হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। তাইলে পদার্থের যে ভৌত অবস্থা, এই চ্যাপ্টারের মূল থিম হচ্ছে পদার্থের ভৌত অবস্থা নিয়ে কথাবার্তা। তারপরে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। এই চ্যাপ্টারের যত সিকিউ হয় তার অধিকাংশ সিকিউ হচ্ছে আমাদের ব্যাপন এবং নিঃসরণ থেকে। আমরা এই ব্যাপন এবং নিঃসরণটাকে হট টপিক ধরে এই চ্যাপ্টারটা আমরা ডান করব। কেমন? তারপরে দেখো কঠিন পদার্থের গলন এবং হচ্ছে তরল পদার্থের যে স্ফুটন, এখান থেকেও সিকিউ হয় গ্রাফ আকারে, যে কঠিন পদার্থকে তাপ দিলে কীরকম লেখচিত্র পাবো, বা তরল পদার্থকে যখন আমরা স্ফুটনাঙ্কে ফুটাবো, তরল পদার্থের মধ্যে তাপ দিলে যে গ্রাফটা হবে সেটা কীরকম হবে। এবং লাস্ট টপিকই পাতন এবং হচ্ছে ঊর্ধ্বপাতন। এই রিলেটেড প্রশ্ন আমাদের বিগত বছরগুলিতে এসে থাকতেছে। তো আমরা যদি এই চ্যাপ্টারের জন্য এই টপিকগুলো থেকে একদম টপ লেভেলের প্রিপারেশন নিতে পারি, তাহলে এসএসসিতে আমাদের এই চ্যাপ্টার থেকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা শিখব পদার্থ কী। পদার্থ কী? হোয়াট ইজ ম্যাটার, তাই না? পদার্থ হচ্ছে এমন একটা জিনিস যার কি আছে বলতো, যার একটা ভর আছে, একটা ফিক্সড ভর আছে, সে জায়গা দখল করে এবং হচ্ছে সে তার একটা নির্দিষ্ট আয়তন আছে। আমরা যদি একটু পদার্থ নিয়ে কথাবার্তা বলতে, ধরো আমি একটা ইট, এটা কি একটা ইট? ওকে, ইটের কি আছে বলো তো? ইটের একটা নির্দিষ্ট আয়তন আছে। কিভাবে আয়তন আছে? সে একটা সার্টেন পরিমাণ জায়গা দখল করতেছে, তার একটা ভর আছে। তাহলে পদার্থ হওয়ার জন্য মেইন শর্ত কি? একটা ফিক্সড ভর থাকতে হবে, একটা ফিক্সড ভর থাকতে হবে বা ওজন থাকতে হবে। তারপরে কি লাগবে বলো তো? একটা ফিক্সড আয়তন দখল করতে হবে। আয়তনটা ফিক্সড হইতেও পারে, না হইতে পারে, সেটা আমরা পরবর্তীতে আসবো। তারপরে হচ্ছে একটা আকার থাকতে হবে, একটা আকার থাকতে হবে। এখন এটা কনফ্লিক্ট হইতে পারে যে এই দুইটা ফিক্সড অনেক সময় হয় না। যেমন আমরা তরল পদার্থ এবং হচ্ছে বায়বীয় পদার্থ যখন পড়ি, তখন কি হয় না, এই দুইটা ফিক্সড হয় না। সেটা আমরা পরবর্তীতে কনসিডারেশনে আনবো। তবে পদার্থ কি? পদার্থ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা সার্টেন পরিমাণ জায়গা দখল করবে, তার একটা ভর থাকবে এবং তার একটা আকৃতি থাকবে। তাকে কি বলা হয়? পদার্থ বলা হয়। এখন দেখো আমরা এইচএসসি লেভেলে কী পড়ি বলো তো? একটা পদার্থের ক্ষুদ্রতম একক কী? পরমাণু পড়ি না? অ্যাটম বা পরমাণু। লাইক আমাদের বডি কী দিয়ে তৈরি? অসংখ্য সেল দিয়ে তৈরি। তাইলে আমাদের বডির ইউনিটকে কি বলা হয়? কোষ বলা হয়। তাহলে দেহের গঠন এবং কাজের এককে যেমন কোষ বলা হয়, যেমন ধরো এই বিল্ডিংটা কী দিয়ে তৈরি বলো তো? অনেকগুলো ইট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি। এই বিল্ডিংয়ের গাঠনিক এককে কি বলা হবে? একটা ইট বলা হবে। তদ্রূপ এই পদার্থকে আমরা কি জানি? আর ভাঙা যায় না, লাস্ট পরিমাণটা কি পাই? অ্যাটম পাই। তদ্রূপ একটা ইটকে যদি আমি একটা বিল্ডিংয়ের অ্যাটম ধরি, আমরা আমাদের এই লেভেল পর্যন্ত কি জানি? এই অ্যাটমকে আর ভাঙা যায় না বা ইটকে আর ভাঙা যায় না, কিন্তু ইটকে আরও ভাঙা যায়, সেটা আমরা পরে পড়বো। তাহলে আশা করি পদার্থ জিনিসটাকে বুঝে গেল, যার একটা বর থাকবে ফিক্সড, একটা হচ্ছে আয়তন ফিক্সড থাকবে, একটা হচ্ছে আকার ফিক্সড থাকবে। এখন পদার্থ কয় ধরনের হইতে পারে? পদার্থ আমরা নর্মালি হচ্ছে 3 ধরনের হইতে পারে। একটা হইতে পারে কঠিন পদার্থ, একটা হইতে পারে তরল পদার্থ, আর একটা হইতে পারে গ্যাসিয়াস বা বায়বীয় পদার্থ। চলো আমরা একটা একটা করে সলভ করার ট্রাই করি। প্রথম দেখো কঠিন পদার্থ। প্রথমে আমরা কথা বলবো কাকে নিয়ে? কঠিন পদার্থকে নিয়ে কথাবার্তা বলবো। কঠিন পদার্থে কি থাকবে? একটা ফিক্সড ভর থাকবে, একটা নির্দিষ্ট ভর থাকবে এবং তার আকারও কি থাকবে? ফিক্সড থাকবে। আকারও কি থাকবে? ফিক্সড থাকবে এবং তার একটা ফিক্সড আয়তন থাকবে। আয়তন কিভাবে? যেমন ধরো একটা ইটের একটা নির্দিষ্ট ভর থাকে, একটা সার্টেন পরিমাণ জায়গা দখল করে, তার একটা ফিক্সড আয়তন থাকে। আয়তন কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যদি হয় তার, আচ্ছা আমি যদি এটাকে 3D ভাবে আঁকাই, এই ধরো একটা ইট, তার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। তাহলে আমরা আয়তন কিভাবে বের করি? ভলিউম কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? এখন দৈর্ঘ্য গুণ প্রস্থকে কি বলা হয় বলো তো? ক্ষেত্রফল। তাহলে a × h লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, পরে আমরা এটুকুতে আসতেছি। পরে দেখো কঠিন পদার্থ। কঠিন পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলো আছে, আমরা যদি ইটকে ভাঙি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো না?
কঠিন পদার্থের ক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো তাদের মধ্যে যে আকর্ষণ বলটা এটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ বল। কি বল? আন্তঃকণা আকর্ষণ বল। কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে আমার আন্তঃকণা আকর্ষণ বলটা আছে, আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বলটা কি থাকে? সবচেয়ে বেশি থাকে, মানে কম্প্যাক্ট আকারে থাকে। কঠিন পদার্থের যে ক্ষুদ্রতম কণাগুলো আছে তাদের আন্তঃকণা আকর্ষণ বলটা খুবই বেশি থাকে। তার মানে কি বলতো? আন্তঃকণা দূরত্ব, আন্তঃকণা দূরত্ব, দূরত্ব কি সবচেয়ে কম থাকে? আন্তঃকণা দূরত্ব কি সবচেয়ে কম থাকে? কার তুলনায়? বায়বীয় এবং গ্যাসীয় তরল পদার্থের তুলনায়। বুঝা গেল? তাহলে আমি কি বললাম? কঠিন পদার্থের একটা ফিক্সড ভর থাকবে, একটা আকার থাকবে, একটা ফিক্সড আয়তন থাকবে। তাছাড়া হচ্ছে এই কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বলটা কি থাকবে? সবচেয়ে বেশি থাকবে, এবং হচ্ছে আন্তঃকণা দূরত্ব কি থাকবে? সবচেয়ে কম থাকবে। এটা হচ্ছে আমি যদি বুঝাইতে চাই, ধরো এটা একটা কঠিন পদার্থ, এটার মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে হচ্ছে এই কঠিন পদার্থটা গঠিত। তাহলে প্রত্যেকটা কঠিন পদার্থের অণুগুলো বা পরমাণুগুলো নিজেদের মধ্যে যে বন্ধনে বা যেই ফোর্সের মাধ্যমে একে অপরের সাথে অ্যাটাচ আছে সেটাকে কি বলা হয়? আন্তঃকণা আকর্ষণ। তাহলে একটা পরমাণু আরেকটা পরমাণুর কাছে কি খুব ভালো, খুব তীব্র শক্তিতে কি আছে? আন্তঃকণা আকর্ষণ বলে অ্যাটাচ আছে। আর তাদের মধ্যে দূরত্বটা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর দূরত্ব কি সবচেয়ে কম আছে, সে তাদেরকে কি বলা হয় বলতো? কঠিন পদার্থ। তারপরে আসি, আমরা যদি কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করি, কি বলি? চাপ প্রয়োগ করি, তাইলে কঠিন পদার্থের কোনো বিকৃতি হবে কিনা? অ্যাকচুয়ালি বিকৃত হবে, কিন্তু ওই বিকৃতির পরিমাণটা কি খুবই কম, যেটা হচ্ছে আমাদের চোখে ভিজুয়ালাইজ হয় না বা দেখতে পাই না। তাহলে যদি আমরা কি জানি চাপ প্রয়োগ করি, তাইলে কি হবে বলতো? তার আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনের হবে না। কখন? এটা কি সাধারণত ইন জেনারেল কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি আয়তন পরিবর্তন হয়। তারপরে দেখি যদি আমরা টেম্পারেচার বাড়াই, কি টেম্পারেচার বাড়ে, তখন কি হয় বলতো? টেম্পারেচার বাড়াইলে আয়তন বৃদ্ধি পায় আমরা জানি, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো তুমি একটা ইটকে টেম্পারেচার বাড়াও, এটা আয়তন বৃদ্ধি পাবে? কিছু কিছু পদার্থের হয়তো বৃদ্ধি পাবে, সাধারণত কঠিন পদার্থের কি হয় না? আয়তন বৃদ্ধি হয় না। তুমি টেম্পারেচার বাড়াও, তার ভলিউম কি হবে না? বৃদ্ধি পাবে না বা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। বুঝা গেল? আশা করি কঠিন পদার্থ নিয়ে এইটুকু জানলে হবে। এক নাম্বার কি বলতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি থাকে? সবচেয়ে বেশি থাকে, এবং আন্তঃকণা দূরত্বটা কি থাকে? সবচেয়ে কম থাকে। তারপরে যদি আসি আমি তরল পদার্থে, তরল পদার্থের ক্ষেত্রে যদি আসি, তাদের একটা কি নির্দিষ্ট ভর আছে, একটা কি থাকবে? ফিক্সড ভর থাকবে। বুঝা গেল? একটা ফিক্সড আয়তনও থাকবে, একটা আয়তনও কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে কি বললাম বলতো? কঠিন তরল পদার্থের ক্ষেত্রে ফিক্সড ভর এবং আয়তন থাকবে, কিন্তু তার আকারটা কি হবে না? ফিক্সড থাকবে না। তার আকারটা হচ্ছে ফিক্সড থাকবে না, আকার ফিক্সড নয়, ফিক্সড থাকবে না। কারণ কি বলতো? তরল পদার্থকে তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে। যেমন ধরো তুমি 1 লিটার পানিকে একটা গ্লাসে রাখলা বা একটা বালতিতে রাখলা, যখন এই বালতির আয়তনটা দখল করবে। আবার ধরো তুমি একটা বলের মধ্যে রাখলা, তখন আবার বলের আয়তন দখল করবে। সো এটার কি একটা ফিক্সড আকার থাকে না, কিন্তু ভর এবং আয়তনটা কি থাকে? ফিক্সড থাকে। বুঝা গেল? তারপরে আসি আন্তঃকণা আকর্ষণ বল। তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ বলটা কি থাকে? কঠিনের তুলনায় কম থাকে, কিন্তু গ্যাসীয় তুলনায় বেশি থাকে। কি বলতো? বলটা কি থাকে? কঠিনের তুলনায়, কঠিন থেকে কম, কিন্তু তরল থেকে বেশি। আশা করি বোঝা গেল। তাহলে কারণ কি বলতো? তরল পদার্থ কি মুভ করতে পারে, কঠিন পদার্থ কি মুভ করতে পারে? পারে না। তাহলে আন্তঃকণা আকর্ষণ বলটা হচ্ছে কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। তারপরে আমরা কি জানি বলতো? তাহলে আন্তঃকণা আকর্ষণ বল যেহেতু অনেক বেশি, তাহলে আন্তঃকণা বন্ধন দূরত্ব কি থাকবে? কঠিনের তুলনায় কম থাকবে। তাহলে আন্তঃকণা দূরত্ব, দূরত্ব কি থাকবে? বেশি থাকবে। কার তুলনায়? কঠিনের তুলনায়। আমি কিন্তু কঠিনের সাথে কম্পেয়ার করতেছি, কিন্তু এটা কার তুলনায় বেশি থাকবে? কঠিন। কিন্তু কম থাকবে কার তুলনায় বলো তো? আন্তঃকণা বন্ধন দূরত্ব কম থাকবে কার তুলনায়? গ্যাস।
আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসি, যদি আমি তরল পদার্থকে চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন কি বিকৃত হবে? বিকৃত হবে না। সেটা আমরা কিভাবে বুঝতে পারি বলো তো? কিভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে, তুমি ধরো এখানে একটা পিস্টন রাখলা, একটা পাত্র, এরকম একটা যন্ত্র নিল, এখানে একটা পিস্টন রাখলা, এখানে আরেকটা পিস্টন আছে। দেখা যাবে কি, তুমি যদি এখানে বল প্রয়োগ করো, কি প্রেসার দাও, তাহলে এখানে তরল পদার্থ আছে, তরল পদার্থগুলি কি করবে, তো ওই প্রেসারটা এদিকে ওপরের দিকে দিবে। মানে কি বলতো, তার আয়তন সংকুচিত হচ্ছে না। তাহলে কঠিন পদার্থকে যদি তুমি তরল পদার্থকে যদি তুমি প্রেসার দাও, তার আয়তন চেঞ্জ হবে না, তার আয়তনের কোনো পরিবর্তন হবে না। এটা কি সাধারণত। তারপরে দেখবো, যদি আমি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার যদি বাড়াই তরল পদার্থের মধ্যে, তার আয়তন কি কিছুটা পরিমাণ বৃদ্ধি পায়, তবে একদম মানে গণনার যোগ্য যে ওই রকম না, অ্যাকচুয়ালি বৃদ্ধি পায়, তবে আমরা সাধারণত কি বলবো, অল্প পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আয়তন কি হবে, আয়তনও বৃদ্ধি পাবে, এটুকু আমাদের জানতে হবে। তাহলে আশা করি কঠিন পদার্থ এবং তরল পদার্থ সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো। তারপরে এসেছে বায়বীয় পদার্থ। এই ক্ষেত্রে কি হয়, বায়বীয় পদার্থের কি থাকে, শুধু একটা ফিক্সড ভর থাকে, ভরটা কি থাকে, ফিক্সড, কিন্তু তার আয়তন এবং হচ্ছে আকার কি না, ফিক্সড না, ফিক্সড না। কারণ কি বলতো, তুমি মানে ধরো কোনো গ্যাসকে যেই পাত্রে রাখবা, ওই পাত্রের পুরাটা আয়তন দখল করে ফেলবে। সো কঠিন পদার্থ, বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি থাকে, তার ভর ফিক্সড থাকে, কিন্তু আয়তন এবং তার আকার কি থাকে না, নির্দিষ্ট থাকে না। তারপরে আসি আন্তঃকণা বন্ধন দূরত্ব। আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি থাকে, সবচেয়ে কম থাকে। তাহলে আন্তঃকণা আকর্ষণ কি সবচেয়ে কম থাকে গ্যাসিয়াস এবং হচ্ছে সলিডের তুলনায়। তারপরে আসে আন্তঃকণা বন্ধন দূরত্ব। আন্তঃকণা দূরত্ব কি থাকবে, সবচেয়ে বেশি থাকবে, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি থাকবে। তারপরে যদি আমি প্রেসার দিই, কি দিই, প্রেসার দিই, তাহলে তার কি হবে, আয়তনের হিউজ পরিবর্তন হবে। গ্যাসিয়াসের ক্ষেত্রে কি হবে, আয়তনের হিউজ পরিবর্তন হবে। তাহলে প্রেসার দিলে ভলিউম কি হবে বলো তো, ভলিউম কমে যাবে। এটা আমরা হচ্ছে একটু লক্ষ্য করো, এই জিনিসটা হচ্ছে আমরা এইচএসসিতে পড়বো, কোন ক্লাসে বলো তো, যখন আমরা বড় ক্লাসে উঠবো তখন পড়বো। এখানে হচ্ছে বয়েলের সূত্র অ্যাপ্লাই হয়েছে। কার সূত্র বলো তো, বয়েলের সূত্র। বয়েল কি বলছিল, তুমি যদি টেম্পারেচার এবং হচ্ছে টেম্পারেচারকে ফিক্স রাখতে পারো, মানে তাপমাত্রাকে স্থির রাখতে পারো, তখন কোনো একটা গ্যাসের, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটা হচ্ছে তার আয়তনের কি ব্যস্তানুপাতিক, চাপটা তার আয়তনের ব্যস্তানুপাতিক। বুঝে গেল? যেমন হচ্ছে ভি প্রপোর্শনাল 1/p, এটা কি বয়েলের সূত্র। আমরা কার সূত্র বলছি বলো তো, এটা বয়েলের সূত্র। প্রেসার বাড়াবা আয়তন কমবে, আর প্রেসার কমাবা আয়তন বাড়বে। এটা কিভাবে দেখো, ধরো এটা একটা পাত্র, এখানে একটা পিস্টন আছে, ওকে, এটা পিস্টন আছে, ধরো এটার মধ্যে কি আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। এখন ধরো এটার আয়তন হচ্ছে ভি। তুমি যদি প্রেসার দাও, এখানে যদি প্রেসার বাড়াও, ধরো পিস্টনটাকে তুমি এখানে নামাই নিয়ে আসলা, তাহলে তার আয়তন এইটুকু। তাহলে V1 থেকে V2 কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তার মানে কি বুঝতেছি বলো তো, তুমি যদি প্রেসার বাড়াও বা চাপ বাড়াও, তার আয়তন সংকুচিত হয়ে যাবে বা কমে যাবে। এটা হচ্ছে গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে। আর এই সূত্রটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী বয়েল, এটাকে বয়েলের সূত্র বলা হয়। এগুলো হচ্ছে আমরা বড় ক্লাসে শিখবো। তারপরে টেম্পারেচারের ইফেক্ট আছে। তুমি যদি বায়বীয় পদার্থের মধ্যে টেম্পারেচারকে বাড়াও, তার আয়তন কি হবে, হিউজ পরিমাণে বেড়ে যাবে। এটা কার সূত্র বলো তো, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র পড়বো বড় ক্লাসে, এটা আর বলার দরকার নেই, আপাতত এইটুকু জানলেই তোমরা হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং হচ্ছে বায়বীয় পদার্থটা তোমরা বুঝতে পেরেছো, তাদের ক্যারেক্টারিস্টিক্সও বুঝতে পারছো। এখান থেকে কিন্তু তোমাদের যদি মানে পার্থক্য করতে বলে, তোমাদের এই কি পয়েন্টগুলো দিতে হবে। বুঝে গেল? চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে শিখবো হচ্ছে আমরা কণার গতিতত্ত্ব। অ্যাকচুয়ালি হচ্ছে কণার গতিতত্ত্ব জিনিসটা কি। কণার গতিতত্ত্ব হচ্ছে কঠিন পদার্থ থেকে তরল পদার্থে রূপান্তর করা যায়, তরল পদার্থ থেকে আবার আমরা কি করতে পারি বলতো, গ্যাসিয়াস পদার্থে রূপান্তর করতে পারি। এই যে রূপান্তর জিনিসগুলো যে তত্ত্বের সাহায্যে হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটাকে কি বলা হয়, কণার গতিতত্ত্ব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে আমাদের কণার গতিশক্তি। যেমন ধরো আমি যদি তিনটা পদার্থ তোমাকে দেখাইতে চাই, ধরো এটা একটা বরফের খণ্ড, কেমন, এটা একটা বরফের খণ্ড, ওকে থাকলো। এটা একটা পাত্র,
এটা আরেকটা জিনিস থাকলো এখানে। ওকে, ওকে, এটা একটা বরফ। কি বরফ? তুমি যদি বরফের মধ্যে টেম্পারেচার দাও, হিট দাও, তাহলে কি হবে? বরফটা গলতে থাকবে, গলে কিসে কনভার্ট হবে? পানিতে কনভার্ট হবে। এটা কি? পানি বা লিকুইড হবে বা তরল পদার্থ হবে। তাইলে কোনো একটা কঠিন পদার্থকে যখন আমরা হিট দিব সেটা তরলে পরিণত হবে। এটা জেনারেল কথা। বা কিছু কিছু কঠিন পদার্থ আছে কি ওই যে ঊর্ধ্বপাতিত হয়, সেটা আমরা পরে পড়বো। আপাতত আমরা জেনারেলভাবে জানি কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা তরলে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আমার কঠিন, এটা হচ্ছে আমার তরল, এটা হচ্ছে আমার গ্যাসিয়াস বা গ্যাস। ওকে, তুমি যদি তরল পদার্থের মধ্যেও টেম্পারেচার বাড়াও তখন কি হবে? তরল পদার্থ গ্যাসিয়াসে রূপান্তরিত হবে বা জলীয় বাষ্পতে রূপান্তরিত হবে। যেহেতু আমি পানি নিছি সেটা জলীয় বাষ্প হবে, বাষ্প হবে। বুঝা গেল? এটা আবার উল্টা আসো, তুমি যদি জলীয় পদার্থের মধ্যে টেম্পারেচার কমাও কিসে কনভার্ট হবে? লিকুইড বা তরলে কনভার্ট হবে। তুমি তরল পদার্থের মধ্যে যদি আবার টেম্পারেচার আরও কমাই দাও সেটা আবার কঠিন পদার্থে কনভার্ট হবে বা পরিণত হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কণার গতিতত্ত্ব হচ্ছে এই জিনিসটাই। অ্যাকচুয়ালি কণার গতিতত্ত্বটা এখানে কোথা থেকে আসলো? কোশ্চেন থাকতে পারে না? এখানে তো চেঞ্জ হচ্ছে, ভৌত পরিবর্তন হচ্ছে, তাই না? কিন্তু গতিতত্ত্ব কিভাবে আসলো? তুমি এখানে একটা লক্ষ্য করো যে কঠিন পদার্থটা ছিল আমার, তার মধ্যে যে আমার অণুগুলো ছিল তারা কি ছিল? খুবই কম্প্যাক্ট ছিল না? খুবই কাছাকাছি ছিল। তাদের মধ্যে আন্তঃকণা বন্ধন দূরত্ব খুবই কম ছিল। তুমি যখন এখানে হিট দিচ্ছ, যখন এখানে কি দিচ্ছ? হিট দিচ্ছ, টেম্পারেচার বাড়াচ্ছ বা হিট দিচ্ছ, তাদের কণাগুলি কি করবে? গতিশক্তি লাভ করবে। হিট দেওয়ার কারণে কণাগুলো গতিশক্তি লাভ করবে, মানে তাদের আন্তঃকণা বন্ধন দূরত্ব বেড়ে যাবে, ছোটাছুটি শুরু করবে। তাহলে যখন কঠিন পদার্থ থেকে তুমি হিট দাও তরল পদার্থে রূপান্তরিত হয়, তাহলে আন্তঃকণা বন্ধন দূরত্বগুলো কি হয়ে গেছে বলো তো? বেড়ে গেছে। মানে খুবই কম্প্যাক্ট ছিল সেজন্য এটা কঠিন, এখানে কিছুটা দূরে চলে গেছে সেজন্য এটা লিকুইড হয়ে গেছে। তুমি যখন আরও হিট দিবা, আরও টেম্পারেচার বাড়াবা, তখন কণাগুলো কি করবে বলো তো? আরও অনেক দূরে দূরে চলে যাবে, অনেক দূরে দূরে চলে যাবে, যেগুলোকে আমরা গ্যাসিয়াস বলে থাকি। তদ্রুপ আবার পিছনে আসো, তুমি টেম্পারেচার কমালে এগুলো কাছে আসবে, তখন লিকুইড হবে। আবার টেম্পারেচার কমালে এগুলো কি হবে? আস্তে আস্তে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তাহলে আশা করি কণার গতিতত্ত্ব জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা একটা টপিকে যাব যেখান থেকে আমাদের সিকিউ হয়, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন জিনিসটা কি বলো তো? ব্যাপন কি? আমরা ছোটোবেলায় পড়ছি, আই থিঙ্ক না 8-9-এ পড়ছি, 8-এ পড়ছিলাম। কি বলো তো? ব্যাপন, নিঃসরণ, তারপর হচ্ছে অভিস্রবণ, এগুলো আমরা সাধারণ বিজ্ঞানে পড়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন পড়বো। ওকে, তাহলে ব্যাপন জিনিসটা কি? ব্যাপন হচ্ছে কোনো একটা কঠিন তরল অথবা বায়বীয় পদার্থ যদি স্বতঃস্ফূর্ত এবং সমভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে মানে ধাপান্তরিত হয় বা সঞ্চালিত হয়, সেই জিনিসটাকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। তাহলে এখানে কয়েকটা কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ব্যাপনের ক্ষেত্রে কয়েকটা কি পয়েন্ট মনে রাখতে হবে। কি? 1 নম্বরে কি? এটা কঠিন পদার্থের ব্যাপন হইতে পারে, তরল পদার্থের ব্যাপন হইতে পারে, গ্যাসিয়াস পদার্থেরও ব্যাপন হইতে পারে। তাহলে কঠিন, তরল এবং গ্যাস, তাহলে 3টা পদার্থই থাকতে পারে। কঠিন, তরল এবং গ্যাস, এই 3টা পদার্থের কি হবে বলো তো? স্বতঃস্ফূর্তভাবে হবে। কি? স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্ত ও সমভাবে, এই ওয়ার্ডগুলো থাকতে হবে তোমার ডেফিনেশনে। তাহলে ব্যাপন কি? কঠিন, তরল এবং গ্যাসিয়াস পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে উচ্চতর ঘনত্বের স্থান থেকে, কি বললাম? উচ্চ ঘনত্বের এলাকা থেকে কোথায়? নিম্ন ঘনত্বের এলাকায়, নিম্ন ঘনত্বের দিকে পরিব্যাপ্তি হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। ব্যাপনের মধ্যে কিন্তু চাপটা কি থাকবে? সেম থাকবে। উভয় উচ্চ ঘনত্বের এলাকায় এবং হচ্ছে নিম্ন ঘনত্বের এলাকায় চাপের কোনো তারতম্য থাকবে না। চাপ রিলেটেড প্রশ্ন আসলে সেটা আমার নিঃসরণ হয়ে যায়। বোঝা গেল? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। আচ্ছা, তারপরে এই ব্যাপন রিলেটেড এইটুকু কথা ডেফিনেশনটা জানতে হবে তোমাদের। ব্যাপন থেকে হচ্ছে আমার সিকিউ কোশ্চেন কী টাইপ হয় সেগুলো আমরা দেখব। চলো, আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে। ব্যাপন থেকে যদি ব্যাপন
ব্যাপন খুব ফাস্ট হয়, মানে ব্যাপনটা যদি খুবই ফাস্ট হয়ে যায় তার মানে কি সময় কি লাগবে, কম লাগবে ব্যাপিত হইতে। আর ব্যাপন যদি খুব স্লো হয় তার মানে কি বলতো, টাইমটা কি লাগবে আমার, বেশি লাগবে। এখানে আরেকটা কথা জানতে হবে, ব্যাপন কিভাবে হয়। ব্যাপন কিন্তু আমাদের আয়তন অনুপাতে ব্যাপিত হয়, কি আয়তন অনুসারে ব্যাপিত হয়, সেটা আমরা ব্যাপন সূত্র থেকে পড়বো। তাহলে ব্যাপন থেকে তোমার এইটুকু জিনিস আপাতত জানলেই হবে। চলো আমরা পরবর্তী যে ব্যাপন হার, ব্যাপন হারের একটা সূত্র আছে। আমরা ব্যাপন হারটা পড়ার আগে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এটা একটা পাত্র, ওকে, এখানে কি রাখছো তুমি, কিছু পরিমাণ গ্যাস রাখছো। এখন ধরো এটা ঢাকনা ছিল, তুমি ঢাকনাটা খুলে দিছো, তাহলে গ্যাসগুলো কি ব্যাপিত হবে। তাহলে এখানে বেশি ঘনত্ব ছিল, বাইরে কি কম ঘনত্ব, তাহলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো মুভ করবে, তাই না। তো সেক্ষেত্রে ধরো তুমি কিছুক্ষণ খুলে রাখলা, ধরো 2 মিনিট খুলে রাখলা, কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেল। তো প্রথম আয়তন ছিল ধরো V1, তারপর কিছুক্ষণ খোলার পর তুমি আবার ঢাকনা দিয়ে দিছো, ওকে, ঢাকনা অফ করে দিছো, তখন দেখছো আয়তন এইটুকু আছে। তাহলে কি বললাম বলো তো, আয়তন কমে গেছে না গ্যাসের। তাহলে গ্যাসগুলো কি আয়তন অনুসারে ব্যাপিত হয়। আমরা একটা কথা মনে রাখবো, গ্যাস কিভাবে ব্যাপিত হয় বলো তো, আয়তন অনুসারে ব্যাপিত হয়। এখন এই গ্যাসের যে ব্যাপন হারের যে সূত্র, সেই সূত্রটা কার জন্য, যতটুকু গ্যাস অলরেডি বের হয়ে গেছে ব্যাপিত গ্যাসের উপর, কার জন্য, ব্যাপন হারের সূত্র কার জন্য বলো তো, ব্যাপিত গ্যাসের জন্য, ব্যাপিত গ্যাসের জন্য, ব্যাপিত গ্যাসের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। এইটুকু যদি আমার মনে থাকে তাহলে ব্যাপন হার আমরা ভালো করে মনে মানে বুঝতে পারবো। তাহলে ব্যাপন হারের সূত্রটা দিয়েছে হচ্ছে বিজ্ঞানী গ্রাহাম। কে দিছে, গ্রাহামের ব্যাপন সূত্র বলবো। বিজ্ঞানী গ্রাহাম বলছে কি, কোনো গ্যাসের ব্যাপন হার যখন টেম্পারেচার এবং চাপ ফিক্স থাকবে, কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বললাম, ঘনত্বের এবং আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা আমরা বুঝবো। আচ্ছা, একটু লিখে নি, হ্যাঁ, কোনো গ্যাসের ব্যাপন হার, একটু লিখো সবাই, টেম্পারেচার এবং কি প্রেসার, এই দুইটা কি ফিক্সড, ওকে, এটা চেঞ্জ হবে না। কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে। আচ্ছা, এইটার হচ্ছে বিবৃতিটা হচ্ছে এরকম, আর গ্যাসের ব্যাপন হার প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল √m, অথবা কি লেখা যায় 1/√d। এটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে আণবিক ভর। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপন হারের সূত্র। এখন এটা থেকে আমরা কিভাবে ম্যাথ করবো সেগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। আমরা যদি এইটা নিয়ে একটু কথা বলতে চাই, ব্যাপন হারের সূত্রটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, একটু কথা বলা লাগবে, তাইলে আমরা দেখব কি জানি। প্রথমে কি আছে বলো তো, প্রথমে আছে কোনো গ্যাসের ব্যাপন হার। আমি শুধু এইটুকু নিয়ে প্রথমে কথা বলবো, কোনো গ্যাসের ব্যাপন হার, এইটুকু নিয়ে প্রথমে কথা বলবো। আমরা হার দ্বারা কি বুঝি বলো তো, হার মানে কি, একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে তাকে কি বলা হয়, ব্যাপন হার। বা যে কোনো গ্যাসের হার, আমরা যেমন দূরত্বের হারকে কি বলি বলো তো, ব্যাগ বলি, ব্যাগের হারকে ত্বরণ বলি, মানে টি সেকেন্ডে কতটুকু চেঞ্জ হচ্ছে এরকম। তাহলে যদি আমরা কোনো গ্যাসের ব্যাপন হারকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি, আর আমরা জানি কি গ্যাস ব্যাপিত হয় কিভাবে, আয়তন অনুসারে, তাহলে প্রপোর্শনাল টু কি V/T লিখতে পারি। কারণ কোনো গ্যাসের ব্যাপন হার কতটুকু ব্যাপিত হচ্ছে তার সমানুপাতিক, আর সময়ের কি ব্যস্তানুপাতিক। আর এটা কি বলতো, V/T টা কি হার না, এই অংশটা কি হার। একক সময়ে কতটুকু আয়তন চেঞ্জ হচ্ছে, একক সময়ে কতটুকু আয়তনের গ্যাস ব্যাপিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর প্রপোর্শনাল V/T। এখন আমি যদি এখান থেকে কি লিখতে পারি, আর প্রপোর্শনাল V আর ইনভার্সলি প্রপোর্শনাল T, এইটুকু আমার একটু মনে রাখতে হবে। তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার কি ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর গ্যাসটা যেহেতু আমার আয়তন অনুসারে ব্যাপিত হয়, তাহলে আমি V এর কি লিখতে পারি, সমানুপাতিক, আর T এর কি লিখতে পারি, ব্যস্তানুপাতিক। এখানে V/T মানে কি বলতো, আমরা কি জানি, T সময়ে গ্যাস ব্যাপিত হয় ধরলাম কত,
ভি আয়তনের, আর একক সময়ে কতটুকু ব্যবহৃত হয় সেটাই তো তার কি হার, তাহলে একক সময়ে কতটুকু ব্যবহৃত হবে ভি বাই টি, আমি অ্যাকচুয়ালি হচ্ছে এটাই লিখছি, আর প্রপোর্শনাল ভি বাই টি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে যদি আমি R1 ধরি তাহলে আরেকটা গ্যাসের জন্য কি হবে R2 হবে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে এটা B1 হবে, এটা T1 হবে, তাহলে আরেকটা ধরলাম আমি R2, প্রপোর্শনাল কি হবে V2 বাই T2। এখন আমি যদি এই দুইটাকে কম্বাইন করে লিখি তাহলে কি লিখতে পারি বলো তো, R1 বাই R2 ইকুয়াল V1 বাই V2, কারণ কি V আর R এর সাথে সমানুপাতিক সম্পর্ক, সেই জন্য R1 যে পাশে V1 উপর R2 নিচে V2 নিচে, কিন্তু T এর সাথে কি সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে উল্টায় যাবে T2 বাই T1 হবে। তাহলে এটা একটা ফর্মুলা আমরা পাইলাম। আপাতত এইটুকু ফর্মুলা পাইলাম কোথা থেকে বলো তো, এইটুকু ফর্মুলা আমি পাইলাম হচ্ছে একমাত্র কোনো গ্যাসের ব্যাপন হার এইটুকু থেকে। পরবর্তীতে কি বলছে, ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা আণবিক ভরের ব্যস্তানুপাতিক, তাহলে ওইটুকু যদি আমি এখানে আবার ইমপ্লিমেন্ট করতে চাই কি লিখতে পারি, আমরা এইটুকু পাইলাম না বলো তো, R1 বাই R2 ইকুয়াল কি পাইলাম বলো তো, V1 বাই V2 ইকুয়াল কি পাইলাম T1 বাই T2। এখন আসি পরবর্তী অংশটা, কোনো গ্যাসের ব্যাপন হার পর্যন্ত গেল ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে আমরা কি পড়ে আসছি আর প্রপোর্শনাল 1/√m অথবা 1/√d। তাহলে বলো তো এটা যদি 1 ধরো তাহলে এটা 1, এটাও কি 1, তাহলে R1 এর সাথে m কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে R1 যে উপরে আছে তাহলে m1 কই যাবে, নিচে যাবে, তাহলে এটা কি হবে বলো তো √m2 বাই m1, তাহলে d1 কি হবে ইকুয়াল √d2 বাই d1। আশা করি বোঝা গেল। কেউ যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে ব্যাপন হার রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক ভাইয়ারা তোমরা কোপ দিতে পারবা। বুঝা গেল? এইটুকু একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো এটা মনে রাখা ইজি, যে গ্যাসের ব্যাপন হার বেশি সেই গ্যাসের আয়তন কি হবে, ব্যাপিত আয়তন বেশি হবে। এটা কিন্তু ব্যাপিত আয়তন, একটু মনে রাখতে হবে। এই ভি কি ব্যাপিত আয়তন, ব্যাপিত গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। বুঝা গেল? তাহলে যে গ্যাসের ব্যাপন হার বেশি, গ্যাস বেশি ব্যাপিত হবে, ওই গ্যাস ব্যাপিত হইতে সময় কি লাগবে, কম লাগবে না? কারণ একটা ধরো দুজন লোক দৌড় দিচ্ছে, তাহলে কে সবচেয়ে আগে যাবে? যে ভালো দৌড়াইতে পারে, যে ভালো দৌড়াইতে পারে তার কি সময় কম লাগবে, তাহলে T1 হবে ছোট। তারপরে দেখো যে m2 বাই m1 মানে কি, যে গ্যাসের ব্যাপন হার বেশি সেই গ্যাসের ভর কি হবে, কম হবে। মানে মোটা মানুষ কম দৌড়াইতে পারে, পাতলা মানুষ বেশি দৌড়াইতে পারে। আর ঘনত্ব আর m কি সমানুপাতিক সম্পর্ক আমরা জানি। কিভাবে বলো তো, ঘনত্বকে d দ্বারা রিপ্রেজেন্ট করে, d সমান সমান কি m বাই v। তাহলে d প্রপোর্শনাল কি জানি m, আর d ইনভার্সলি প্রপোর্শনাল v। বুঝা গেল? তাহলে আমরা এভাবে লিখতে পারি, d যে কথা m ও আমরা সেম একই জিনিস আকারে লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো ব্যাপন হারটা কি। ব্যাপন হারের সূত্র কি বলছে তো, গ্রাহামের ব্যাপন হারের সূত্রে বলা আছে কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভর অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে আমরা ব্যাপন হারের সূত্রটা বুঝতে পারলাম। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, কেমন? একটা এক্সাম্পল দেখি। ধরো এটা একটা সিলিন্ডার, এটা একটা আমার সিলিন্ডার। এই সিলিন্ডারের দূরত্ব ধরো 10 মিটার। তুমি এই সিলিন্ডারের এপাশে ধরো HCl গ্যাস রাখলা। কি গ্যাস রাখলা? হাইড্রোক্লোরিক গ্যাস, সরি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই তোমরা কি জানো HCl এই দুইটার মধ্যে পার্থক্য কি? HCl গ্যাস, HCl লিকুইড, দুইটার মধ্যে পার্থক্য কি? এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা লিকুইড তাকে কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যদি HCl গ্যাস হয় এটাকে বলতে হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। বাচ্চা কাচ্চারা জানতা? ওকে, না জানলে এখন ক্লিয়ার হয়ে গেছে। আর ধরো এই পাশে আছে আমার অ্যামোনিয়া। ধরো একটা সিলিন্ডারের এক পাশে অ্যামোনিয়া গ্যাস আছে আর এক পাশে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে। আচ্ছা একটু লক্ষ্য করো, HCl এটা যখন লিকুইড তার নাম কি, আর HCl এটা যখন গ্যাসিয়াস তখন তার নাম কি জানো তোমরা? যখন HCl লিকুইড ফরম্যাটে থাকবে তাকে বলা হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যখন HCl গ্যাসিয়াস ফরম্যাটে থাকবে তাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আমরা কিন্তু এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিয়েছি। কেমন? চলো, এই যে এক পাশে আছে অ্যামোনিয়া গ্যাস আর এক পাশে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখন কথা হচ্ছে তুমি যখন এই দুইটাকে কাঁচ নলের দুই পাশে রাখবা বা তুলাতে ভিজায় রাখলা ধরো, এখন আমার কথা হচ্ছে এই সিলিন্ডারের কোন অংশে হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি হবে? কি বললাম?
HCl থেকে আমার কোশ্চেন হচ্ছে HCl থেকে কত দূরত্বে সাদা ধোঁয়া সৃষ্টি হবে, কি সাদা ধোঁয়া সৃষ্টি হবে, হ্যাঁ সৃষ্টি হবে। আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন আমার তো জাস্ট আমরা অ্যাপ্রোচটা শিখি। হ্যাঁ দেখো তো আমি কি এটা কত, যেহেতু 10 সেন্টিমিটার 10 মিটার, তাহলে এটা কি হবে 5 মিটার, এ পাশে অর্ধেক এ পাশে অর্ধেক। আমার কথা হচ্ছে এটা কি 5-এর এ পাশে থাকবে নাকি ওই পাশে থাকবে, জাস্ট একটু ভাবো তো কি হইতে পারে। আমরা ব্যাপন সূত্রে কি পড়ে আসছি, যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাস ব্যাপিত হবে বেশি, আর যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাস ব্যাপিত হবে কম। মানে মোটা লোক কম দৌড়াইতে পারবে আমার মতো, আর যারা পাতলা লোক তারা বেশি দৌড়াইতে পারবে। এখন দেখো এই পাশে আছে HCl, এই পাশে হচ্ছে আমার অ্যামোনিয়া, তাইলে কার আণবিক ভর বেশি একটু লক্ষ্য করো তো। এই দেখো আমার HCl এর আণবিক ভর কত, হাইড্রোজেন তো 1, ক্লোরিন হচ্ছে কত 35.5, আলটিমেটলি কত হচ্ছে বলো তো 36.5। ওকে, আর অ্যামোনিয়ারটা কত বলো তো, নাইট্রোজেন হচ্ছে 14 আর হচ্ছে 3 মানে 17। তাহলে আণবিক ভর কম কার বলো তো, অ্যামোনিয়ার। তাহলে অ্যামোনিয়া কি বেশি ব্যাপিত হবে, মানে বেশি দৌড়াইতে পারবে। তাহলে এখান থেকে একজন রেস করছে এই পাশে আসবে, এখান থেকে একজন রেস করছে এই পাশে যাবে, তাহলে দুজন কোথায় মিলিত হবে সেটা আমার কোশ্চেন। মানে HCl থেকে কত দূরত্বে, তো আমি ধরে নিলাম HCl থেকে x মিটার দূরে কি হবে, তারা মিলিত হবে x মিটার দূরত্বে। কারণ এটা আমি দেখো 5 থেকে কম রাখছি কেন বলো তো, এটা ভারী, এটা অর্ধেকের বেশি যাইতে পারবে না, অবশ্যই অর্ধেকের কম থাকবে। আর এটা পাতলা, এটা অর্ধেকের বেশি চলে আসবে, বুঝা গেল। আর যদি দুইটার গ্যাসের পরিমাণ কি হইতো, আণবিক ভর সমান হইতো, তাহলে তারা একদম মাঝামাঝি মিলিত হইতো, বুঝা গেল। তাহলে বাকি অংশটা কি হবে বলো তো, বাকি অংশটা হবে আমার 10 - x মিটার। আশা করি এটা বুঝলাম। ধরো আমি মনে করলাম এইখানে হচ্ছে সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে সাদা ধোঁয়া কেন সৃষ্টি হবে, রিঅ্যাকশন কার কার মধ্যে হবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর হচ্ছে আমার অ্যামোনিয়া। এখান থেকে কি ফর্ম হয় বলো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, NH4Cl, যেটাকে নিশাদলও বলা হয়। কি বলা যায়, নিশাদল, বুঝা গেল। এটা কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আছে, সেটা আমরা পরে যাব। তাহলে এখন কথা হচ্ছে x মিটার, x এর মান বের করতে বলছে। এখন আমরা কি জানি গ্যাস কিভাবে ব্যাপিত হয় বলো তো, গ্যাস হচ্ছে আমাদের আয়তন অনুযায়ী ব্যাপিত হয়। তাহলে এখানে তো সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের আয়তন কি জানি বলো তো, সিলিন্ডার আয়তন কি জানো, ওকে সিলিন্ডার আয়তন হচ্ছে 4/3 πr3। ওটা আমার লাগবে না আপাতত, আমরা দেখো কিভাবে করি। তাহলে একটা গ্যাস কি HCl, তাহলে আর এটাকে ধরলাম R অফ HCl, আরেকটা কি গ্যাস R অফ অ্যামোনিয়া। দুইটা গ্যাসের ব্যাপন হার কি সমান সমান কি পড়ছি বলো তো, আমার তো লাগবে কি দূরত্ব লাগবে, আয়তন অনুযায়ী ব্যাপিত হয় জানি। তাহলে আয়তন কি হবে, V অফ HCl, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, V অফ অ্যামোনিয়া এটা জানি, ইকুয়াল আমরা কি লিখতে পারি, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে বলো তো এখানে এমটা কার হবে, যেহেতু ব্যস্তানুপাতিক HCl এর হবে নাকি অ্যামোনিয়ার হবে, ব্যস্তানুপাতিক। আর যেহেতু R অফ HCl যেহেতু উপরে, তাহলে এমটা এটা কার হবে, M অফ HCl কি আসবে, নিচে আসবে। আর এখানে দেখো অ্যামোনিয়া যেহেতু নিচে আসে, তাহলে অ্যামোনিয়াটা কোথায় আসবে, উপরে আসবে। এইটুকু বুঝতে পারলে আমার ম্যাথ শেষ। এখন দেখো আমার লাগবে হচ্ছে এইটুকু। তাহলে V আয়তন কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইনটু L অফ HCl, L অফ অ্যামোনিয়া। যেহেতু একটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি থাকে, সেম থাকে, তাহলে আমরা কাটা দিতে পারি। তাহলে এখানে কি আছে বলো তো, এখানে √m অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই m অফ HCl, এটা আমার থাকলো। ওকে, এখন দেখো HCl এর দূরত্ব কত, x মিটার। আমি যদি এটাকে এই পাশে করতে চাই দেখো তো, তাহলে এই L অফ HCl মানে কত, x, আর L অফ অ্যামোনিয়া কত, অ্যামোনিয়া থেকে দূরত্ব কত, 10 - x, ইকুয়াল কি জানি তো √, উপরে কি অ্যামোনিয়া না, তাহলে 17 ডিভাইডেড বাই 36.5, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এই ম্যাথগুলো আমরা হচ্ছে এই প্রসিডিওরে আগাবো, এখান থেকে হচ্ছে তোমরা x এর মানটা বের করে ফেলবে। এটা হচ্ছে তোমাদের HW কত আসে সেটা বের করবা।
তাহলে এরকম প্রশ্ন আসলে যেন আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমার হচ্ছে মেন কথা হচ্ছে ভাই তোমাকে আমি যদি 10,000 ম্যাথ করে দিই তোমার কোনো লাভ নেই, তুমি নিজে অ্যাপ্রোচ মানে একটা ম্যাথ তুমি কীভাবে সলভ করবা ওই অ্যাপ্রোচটা হচ্ছে মেন। তুমি যদি ওই জিনিসটা ধরে ফেলতে পারো তুমি হাজার হাজার ম্যাথ কী করতে পারবা, সলভ করতে পারবা। আশা করি ব্যাপন রিলেটেড যদি এরকম সিলিন্ডার রিলেটেড কোশ্চেন আসে তোমরা কি সেটা পারবা। চলো তারপর আসি হচ্ছে নিঃসরণ জিনিসটা কি। ব্যাপনের আমরা অনেক ম্যাথ করবো, প্যারা নাই। এখন আসি নিঃসরণ জিনিসটা কি। আচ্ছা ব্যাপনের একটা ম্যাথ করে ফেলবো, চলো এখনই আমরা একটা ম্যাথ করে ফেলি ব্যাপনের। আমরা এই ম্যাথটা করি, দেখো সালফার আর হচ্ছে অক্সিজেন একটা এম গ্যাস তৈরি হয়, তারপর কি আছে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন একটা পি গ্যাস তৈরি হয়, বোঝা গেল। এম এবং পি এর মধ্যে ব্যাপন হারের তুলনামূলক বর্ণনা করতে বলছে, বোঝা গেল। এখন আমার দেখো বিক্রিয়াটা কি কি, সালফার আর অক্সিজেন মিলে কি তৈরি করবে বলো তো, সালফার ডাইঅক্সাইড। আর এখানে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করবে আমার অ্যামোনিয়া গ্যাস, বুঝা গেল। এই হচ্ছে আমার রিঅ্যাকশন। এখন বলছে দুইটার মধ্যে আমার ব্যাপনের তুলনা করতে হবে। এখন আমরা কি জানি ব্যাপনের তুলনা আমরা কিভাবে করব, আর অফ সালফার ডাইঅক্সাইড আর অফ অ্যামোনিয়া, তা ইকুয়াল কি হবে রুট ওভার এম অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই এম অফ সালফার ডাইঅক্সাইড। কেন বলো তো, কারণ বর্গমূলের ব্যস্তানুপাতিক। সালফার ডাইঅক্সাইড যেহেতু উপরে আছে ঘনত্ব মানে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভর সালফার ডাইঅক্সাইডটা নিচে আসবে, আমরা একটু আগে পড়ে আসছি। আর অ্যামোনিয়া যেহেতু নিচে আছে তার ব্যস্তানুপাতিক, সেটা উপরে চলে যাবে, বুঝা গেল। এখন আমরা কি জানি সালফার ডাইঅক্সাইডের ভর কত বলো তো, আণবিক ভর সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে কত 32, টোটাল কত 64। তাহলে এখানে এম এর মান কত আসবে 64। কিভাবে দেখো অক্সিজেন দুইটা আছে 16 দুগুণা 32, সালফারের জন্য কত 32, টোটাল কত 64। অ্যামোনিয়ার কত একটু আগে বের করে আসছি আমরা 17, তাহলে এটা কত হবে 17 হবে। আর এখানে কি আছে বলো তো, এখানে আছে হচ্ছে আর অফ সালফার ডাইঅক্সাইড আর আর অফ অ্যামোনিয়া, বুঝা গেল। এখন যদি তুমি লক্ষ্য করো যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম, তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, এটার ব্যাপন হার কম হবে। আর অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হবে কারণ অ্যামোনিয়ার আণবিক ভর কম। তাহলে যদি তুলনা করতে বলে এখানে আরও এটা একটা মান আসবে আর অফ সালফার ডাইঅক্সাইড আর অফ অ্যামোনিয়া, এখানে একটা মান আসবে, এটা তোমাদের ক্যালকুলেশন নিজেরা করে ফেলবা। তারপর হচ্ছে বলে দিবা সালফার ডাইঅক্সাইডের তুলনায় অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত গুণ বা হ্যানতেন এরকম। তাহলে এই ম্যাথগুলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো, কী দেওয়া আছে আর আমরা তো সূত্র জানি, ওইভাবে আমরা অ্যাপ্রোচ করে কী করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারলা। একটা কথা মনে রাখবা, যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম, যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসের ব্যাপন হার বেশি। আবার দেখো যে গ্যাসের ব্যাপন হার বেশি সে গ্যাস ব্যাপিত হইতে কম সময় লাগবে, আর যে গ্যাসের ব্যাপন হার কম সে গ্যাস ব্যাপিত হইতে অনেক বেশি সময় লাগবে। মোটা চিকন দিয়ে এটা ইজিলি মনে রাখা যায়। আশা করি ব্যাপন হার রিলেটেড কোশ্চেন আমরা পারবো। চলো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নিঃসরণের মধ্যে। কোথায় চলে যাব, নিঃসরণের মধ্যে। নিঃসরণ কি বলতো, এটা হচ্ছে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে কোনো গ্যাসের অণুগুলো সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয় বলতো, নিঃসরণ বলা হয়। তাহলে এখানে কি পয়েন্ট কি বলতো, চাপের ডিফারেন্স থাকবে। একটা হচ্ছে অণুগুলো কোথা থেকে আসবে, উচ্চ চাপের অঞ্চল থেকে, চাপের অঞ্চল থেকে কোথায় যাবে, নিম্ন চাপের অঞ্চলে, নিম্ন চাপের অঞ্চলে যাবে, এবং হচ্ছে কি সজোরে যাবে। সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয় বলতো, ব্যাপন বলা হয়। আরেকটা কথা, সূক্ষ্ম ছিদ্রপথে, কি সূক্ষ্ম ছিদ্রপথে বা সরু ছিদ্রপথে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এটা একটা পারফিউমের কৌটা তোমার, হ্যাঁ, তুমি যেটা ইউজ করো, ধরো ফগ হ্যানতেন যা খুশি, ওকে। তুমি যখন এই নজেলে প্রেস করবা, এখানে যখন প্রেস করবা এই ছিদ্র পথে কী হয় বলো তো, গ্যাসের অণুগুলো সজোরে বেরিয়ে আসে, এটাকেই বলা হচ্ছে নিঃসরণ। কিন্তু এই সজোরে বেরিয়ে আসার পর এখানে ধরো বেরিয়ে চলে আসলো কোথায়, অ্যাটমসফিয়ারিক এরিয়াতে, তখন এই গন্ধগুলো বা এটার যে ফ্লেভারটা আমরা কি ঘরে যারা আসি প্রত্যেক কোণায় কোণায় ছড়িয়ে পড়ে। তার পরবর্তী যখন চাপের ডিফারেন্স থাকে না তখন যে ছড়িয়ে পড়ে উচ্চতর ঘনত্বের স্থান থেকে নিম্নতর ঘনত্বের স্থানে, সেটাকে বলা হয় ব্যাপন। আর নিঃসরণ কি, নিঃসরণ হচ্ছে তোমার একটা চাপের পার্থক্য থাকবে। আশা করি ব্যাপন নিঃসরণ জিনিসটা কি তোমরা ভালো করে বুঝতে পারছো। তোমাদের একটা এসডিওব্লিও থাকবে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য করা, এটা কিন্তু প্রায়ই হচ্ছে গতে আসে, কেমন। তাহলে আশা করি নিঃসরণ জিনিসটা তোমরা বুঝতে পারলা। এখন তোমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মোমবাতি।
এই মোমবাতি রিলেটেড প্রশ্ন আসেই ভাই, যে মোমবাতি তুমি যদি আগুন জ্বালাও বা দহন করো তখন কি হয়, এখানে কয় ধরনের পরিবর্তন হয়, এই জিনিসটা প্রায়ই পরীক্ষায় আসে। দেখো মোমকে যদি তুমি হিট দাও বা তাপ দাও তখন কি কি তৈরি হবে বলো তো? মোমের সাথে হচ্ছে আমাদের অক্সিজেনের রিয়াকশন ঘটে। কার বলো তো? অক্সিজেনের। কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কি তৈরি হয় বলো তো? মোমের সাথে কার রিয়াকশন ঘটে? আমার অক্সিজেনের রিয়াকশন ঘটে। তাইলে আমার কি কি তৈরি হয় বলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, তারপর হচ্ছে আমার ওয়াটার তৈরি হয়, তারপর হচ্ছে আমার তাপ পাই, আর হচ্ছে আমরা আলো পাই। এই হচ্ছে আমার মোমের কি বলতো রিয়াকশনটা। বুঝে গেল? এটা হচ্ছে আমার মোমের রিয়াকশন। এখন কথা হচ্ছে, ধরো এটা একটা মোম যে কিভাবে আঁকাই রে, ওয়াও, জ্বলন্ত শিখা। এগুলো হচ্ছে গড়ায় গড়ায় যেগুলো পড়তেছে ওগুলা। এখন দেখো মোম কি একটা কঠিন পদার্থ, সলিড কঠিন পদার্থ, যেগুলো গলে গলে আসতেছে লিকুইড। এটা কি? লিকুইড। এখন দেখো এই যে মোমের যে সুতাটা আছে, মোম কি বাষ্পীভূত হয়ে সুতাটার মধ্যে যাচ্ছে, ওইটা থেকে যে আলো পাচ্ছি বা আগুন জ্বলতেছে, তাহলে এখানে কি আছে? মোমের বাষ্পটা আছে, বাষ্প। তাহলে মোমকে যদি আমরা দহন করি বা পোড়াই বা জারণ করি তখন কি হয় বলো তো? তিনটা ফেজ পাই, কঠিন অবস্থাও দেখতে পাই, তরল অবস্থাও দেখতে পাই এবং হচ্ছে বাষ্পও দেখতে পাই। তাহলে মোমের দহন হচ্ছে এক ধরনের ভৌত প্রক্রিয়া এবং পাশাপাশি রাসায়নিক প্রক্রিয়া। কেন বলো তো? কঠিন থেকে তরল পাচ্ছি, তরল থেকে বাষ্প পাচ্ছি, এটা ভৌত প্রক্রিয়া। কিন্তু এই যে আমি এই বাষ্পটাকে ইউজ করে কি পাচ্ছি? শক্তি পাচ্ছি, তাছাড়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এটা আমার কি? রাসায়নিক প্রক্রিয়া। তাহলে মোমের দহন কি বুঝতে পারছো? এটা কিন্তু ক্ষতে আসে যে মোমের দহন একই পাশ দিয়ে কি ভৌত প্রক্রিয়া, আবার পাশাপাশি কি বলতো রাসায়নিক প্রক্রিয়া। ব্যাখ্যা করো, আশা করি এটা আমরা পারবো। বুঝা গেল? এখন আমরা শিখবো হচ্ছে গলন এবং স্ফুটন। কি শিখবো? গলন এবং স্ফুটন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের সিকিউ হয় গলন এবং স্ফুটন থেকে। কেমন? ওকে, প্রথমে আসি গলন। গলন কি বলতো? গলন হচ্ছে তুমি একটা কঠিন পদার্থকে, কি বললাম? কঠিন পদার্থকে হিট দিবা। কি দিবা? টেম্পারেচার দিবা। হিট দিয়ে কি করা বলতো? তরলে পরিণত করা। তরলে পরিণত করা, পরিণত করা, এটাকে বলা হয় গলন। এখন যদি বলি গলনাঙ্ক কাকে বলা হয়, এটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে বা 1 atm চাপে, 1 atm চাপে, কি বললাম? 1 atm চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে। কি বললাম? এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় মানে গলা শুরু করে সেটাকে কি বলা হয়? গলনাঙ্ক বলা হয়। ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। কি বললাম? দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ, কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। বুঝা গেল? তাহলে বরফের গলনাঙ্ক কত বলো তো? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে বরফ 0 ডিগ্রিতে হচ্ছে গলা শুরু করে। আশা করি বুঝতে পারলা। পরবর্তীতে হচ্ছে স্ফুটনাঙ্ক। কি স্ফুটনাঙ্ক? হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পীভূত হইতে শুরু করে সেটাকে বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্ক। কি বললাম? 1 atm চাপে, আচ্ছা এটিএম মানে কি? অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে, সরি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, সরি প্রেশার। এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেশার। 1 atm চাপে কোনো তরল পদার্থ, এটা কি? তরল পদার্থ, পদার্থ যে তাপমাত্রায় বাষ্প হইতে শুরু করে, বাষ্প হতে বা বাষ্পভূত হইতে শুরু করে ওই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। কি বলে? স্ফুটনাঙ্ক।
স্ফুটনাঙ্ক বলে। বুঝা গেল? যেমন ধরো পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বুঝা গেল? এই হচ্ছে আমার গলন এবং স্ফুটন নিয়ে কথাবার্তা। এগুলোর প্রয়োগ থেকে আমাদের বেশি প্রশ্ন আসে, আমরা ওই প্রয়োগগুলো একটু দেখার ট্রাই করব। ওকে, তারপরেও টপিক হচ্ছে আমাদের কঠিন পদার্থে তাপ প্রদান, মানে কোনো একটা কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তখন কি পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমাদের কথাবার্তা। তবে এই জিনিসটা পড়ার আগে আমরা একটু ফাংশন রিলেটেড কথাবার্তা পড়ি। আমরা মানে কী পড়ছি, ফাংশন পড়ি না, একটা ম্যাথের একটা চ্যাপ্টার ছিল কি ফাংশন। তো আমি ধরে নিলাম ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 2x কি 2x। এটা একটা ফাংশন, আমি র্যান্ডম ফাংশন ধরে নিলাম। কেমন? এখান থেকে আমাদের যেহেতু গ্রাফ আঁকাইতে হবে, সেক্ষেত্রে আমরা একটু গ্রাফ নিয়ে পড়াশোনা করে আসি। তাহলে ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু কি জানি, 2x জানি। ওকে, তাহলে এখন যদি আমি কিছু মান ধরি, ধরো এটা হচ্ছে আমার ওয়াই এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। ওকে, এক্সের মান যদি তুমি কি ধরো বলো তো? আচ্ছা, এখানে দেখো তুমি কিন্তু এক্সের মান ধরতে পারতেছো, তাহলে এটা কি স্বাধীন চলক। এটা কি স্বাধীন চলক। এক্সের উপর ডিপেন্ড করতেছে কি ওয়াই, তাহলে ওয়াই কি আমার অধীন চলক। এগুলো হচ্ছে ম্যাথে তোমরা ভালো করে পড়ছো, এখন আর জাস্ট একটু মনে করে দিন। এটা হচ্ছে স্বাধীন চলক, এটা যা খুশি নিতে পারি। এক্সের উপর ডিপেন্ড করে আমি ওয়াই এর মান পাচ্ছি, ওয়াই হচ্ছে আমার অধীন চলক। ওকে, ধরো এক্সের মান তুমি ওয়াই নিলা, 1 নিলা, তাহলে ওয়াই এর মান কি পাবা, 2 পাবা। এক্সের মান ধরো তুমি 2 নিলা, তাহলে ওয়াই এর মান 4 পাবা। 3 নিলা, তাহলে কি পাবা, 6 পাবা। তুমি যদি 4 নাও তাহলে তুমি 8 পাবা। বোঝা গেল কিভাবে 2 গুণ করে বাড়তেছে? তাহলে এখন যদি আমি এটাকে একটা গ্রাফে বসাইতে চাই, তাহলে দেখো তো কি হবে। এটাকে যদি আমি একটা গ্রাফে বসাইতে চাই, লক্ষ্য করো, এই পাশে ধরো আমি এক্স এর মানগুলো নিলাম এক্স, এ পাশে কি নিব আমি, ওয়াই এর মানগুলো নিব ওয়াই। বুঝা গেল? তাহলে এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন কত 2, তাহলে এখানে একটা ডট পাবা। এক্স এর মান যখন কত 2, ওয়াই এর মান তখন 4, এখানে একটা ডট পাবা। তারপর এখানে একটা পাবো, তারপর এখানে একটা পাবো। আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো তো? আলটিমেটলি আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি, মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ পাচ্ছি। এটা আমরা দেখেই বুঝতে পারছি ওয়াই ইকুয়াল টু কি mx। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এটা বড় ক্লাসে পড়বো, আপাতত জানা লাগবে না। তাহলে y ইজ ইকুয়ালস টু mx গ্রাফ কি পাচ্ছি, মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি। বুঝা গেল? তাহলে দেখো কঠিন পদার্থের তাপ প্রদানে আমাদের এরকম গ্রাফ আঁকাইতে হবে, সেজন্য আমি গ্রাফটা কিভাবে আঁকতে হয় সেটা বুঝাই নিলাম। এখন দেখো এই গ্রাফটাকে যদি আমি একটু মডিফাই করতে চাই, একটু লক্ষ্য করো কি দেখাচ্ছি আমি। ধরো আমি তোমাকে বলে দিলাম, ক্লেম করে দিলাম y ইজ ইকুয়ালস টু 4, মানে y সমান সমান কি 4 দিয়ে দিলাম, মানে y এর মান কি ফিক্স, y এর মান কি ফিক্স, এই ধরো আমার 4। তাহলে x এর মান তুমি যা খুশি নাও, y এর মান কি আসবে, অলওয়েজ 4 আসবে। তাহলে গ্রাফটা কি হবে, এরকম হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা আসবে। মানে কি বলতো, তুমি x এর মান যাই নাও না কেন, y এর মান যেহেতু 4 ফিক্স, একটা y এর মান আর চেঞ্জ হবে না, তাহলে আমি x অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি আরেকটা গ্রাফ দেখো, এখানে যদি বলে দিই আমি x ইজ ইকুয়ালস টু 2 দিয়ে দিলাম, মানে x এর মান 2 তে ফিক্স, এটা x এর মান চেঞ্জ হবে না। তুমি y এর মান যাই নাও না কেন, x এর মান অলওয়েজ কত আসবে, 2 আসবে। মানে কি, এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এইটুকু বেসিক যদি আমরা জানি গ্রাফ রিলেটেড, তাহলে হচ্ছে আমরা এই পরবর্তী পার্টটা কি পারবো। এখন দেখবো হচ্ছে আমরা যদি একটা কঠিন পদার্থ লাইক বরফের মধ্যে তাপ দিই, তখন আমরা কীরকম লেখচিত্র পাবো, তো সেটা জানার আগে একটু জিনিস লক্ষ্য করো। দেখো এটা একটা বরফ, এটা কি একটা বরফ খণ্ড। ওকে, এটার টেম্পারেচার ধরো -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, তুমি এখানে যদি হিট দাও, কি দিছো, এখানে তুমি হিট অ্যাপ্লাই করছো, টেম্পারেচার বাড়াচ্ছ। এখন দেখো টেম্পারেচার বাড়াইতে যখন এটার টেম্পারেচার কত আসবে, 0 ডিগ্রিতে চলে আসবে, তখন বরফটা কি হইতে শুরু করবে বলো তো, গলতে শুরু করবে। তাহলে এখানে কি বরফটার টেম্পারেচার কত, 0 ডিগ্রি, মানে যখন 0 ডিগ্রিতে চলে আসবে, -40 থেকে কততে আসছে, 0-তে আসছে, তখন কি হবে, এই বরফটা ধীরে ধীরে গলতে শুরু করবে। তুমি ধরো এখানে 5 মিনিট হিট দিছো, কত মিনিট, 5 মিনিট হিট দিছো। 5 মিনিটে দেখো বরফটা যতক্ষণ না একদম সম্পূর্ণ গলে যাবে, ধরো এখানে আস্তে গলতে আস্তে আস্তে কমবে, তো যতক্ষণ না সম্পূর্ণ গলে যাবে, তুমি এখানে যতই হিট দাও না কেন, তার টেম্পারেচার বাড়বে না। কি বললাম,
তার টেম্পারেচার বাড়বে না। মোট কথা হচ্ছে একটা কঠিন পদার্থ যখন তরল পদার্থে পরিণত হয়, যতক্ষণ না সম্পূর্ণ পদার্থটা গলবে ততক্ষণ তুমি যতই হিট দাও তার টেম্পারেচার কি হবে না, বাড়বে না। তার টেম্পারেচারটা কি থাকবে বলো তো, একটা ফিক্সড টেম্পারেচার থাকবে, মানে 0 ডিগ্রি থাকবে। যখন সম্পূর্ণ পানি গলে এটা কি হয়ে গেল, লিকুইড হয়ে গেল, লিকুইড হয়ে গেল, তখন যদি তুমি তার টেম্পারেচার দাও, তার টেম্পারেচার কি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যখন 100 ডিগ্রিতে চলে আসবে, বরফটা কত কত ডিগ্রিতে, 100 ডিগ্রিতে চলে আসবে, তাহলে পানি এই লিকুইডটা বা পানিটা কি হইতে থাকবে, বাষ্প হইতে থাকবে। এখন যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হবে ততক্ষণ 100 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হবে না। তুমি যতই হিট দাও না কেন ওইটার টেম্পারেচার কি থাকবে, 100 ডিগ্রি থাকবে। এটাই হচ্ছে আমরা এখন যদি একটু দেখা ট্রাই করি, চলো একটা গ্রাফ নিয়ে নিই আগে। এটা কিন্তু পরীক্ষা একদম আসে, হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। ধরো এটা হচ্ছে আমার -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওকে। এ পাশে আমি নিলাম কি বলতো, এ পাশে আমি নিলাম হচ্ছে টেম্পারেচার, এ পাশে নিলাম টেম্পারেচার, টেম্পারেচার, এ পাশে নিলাম আমি হচ্ছে টাইম, টাইম নিলাম, ওকে। তাহলে ধরো এইখানে হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা কত আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা হচ্ছে আমার 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, বুঝা গেল? এখন কি বললাম আমি বলো তো, এটা কি আছে, বরফ আছে, এখানে তুমি 1 খণ্ড বরফ রাখছো, কত ডিগ্রি টেম্পারেচার, 40। তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, প্রথমে কি করতেছো তুমি, এদিকে টাইম আছে, ধরো যখন তুমি 5 মিনিট কি দিলা, হিট দিলা, তখন এই 40 ডিগ্রি থেকে টেম্পারেচার বেড়ে 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 0 ডিগ্রিতে আসলো, কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে। কখন, যখন টাইম কত, 5 মিনিট, এগুলো কি মিনিট আছে, হ্যাঁ মিনিট। তাহলে তুমি একটু লক্ষ্য করো, 0 ডিগ্রি থেকে টেম্পারেচারটা বাড়ছে কত ডিগ্রিতে, সরি 40 ডিগ্রি থেকে টেম্পারেচারটা বাড়ছে হচ্ছে আমার 0 ডিগ্রিতে, সময় লাগছে 5 মিনিট ধরে নিলাম। এখন যখন বরফটা 0 ডিগ্রিতে চলে আসছে তখন কি গলন শুরু হবে, বরফের কি শুরু হবে, গলন শুরু হবে। এখন তুমি যতই সময়ে তাপ তাপ দাও না কেন, দেখবা যেখানে একটা স্ট্রেট লাইন পাবা। কেন বলো তো, ধরো তুমি এই 20 মিনিট পর্যন্ত কি দিলা, হিট দিলা, তখন কি এই 20 মিনিট সময় লাগলো হচ্ছে সম্পূর্ণ বরফটা গলতে, সেজন্য এখানে কি হইলো না, টেম্পারেচার বাড়লো না। কি বললাম, যতক্ষণ না বরফটা সম্পূর্ণ গলে যাবে ততক্ষণ কি হবে না, তার টেম্পারেচার বাড়বে না। সেজন্য এখানে টেম্পারেচার কত, 0 থাকবে। সেজন্য এক অক্ষের সমান্তরাল সরলরেখা হয়েছে। আমরা যখন পড়ে আসছিলাম y = 4 ফিক্স, y এর মান চেঞ্জ হবে না, সেজন্য এক অক্ষের সমান্তরাল সরলরেখা হয়েছিল। তদ্রূপ এখানে y এর দিকে কি আছে বলো তো, টেম্পারেচার আছে 0 ডিগ্রি। যেহেতু বরফ যতক্ষণ না পরিপূর্ণ গলে যাবে ততক্ষণ তার টেম্পারেচার বাড়বে না, সেজন্য এটা একটা সরল রেখা হয়েছে, কার মতো, এক্স এক্সিসের বা এক্স অক্ষের সমান্তরালভাবে। বুঝা গেল? ধরো এই মিনিটে এসে সম্পূর্ণ বরফ গলে গেছে, সম্পূর্ণ বরফ গলে গেছে, তারপরে কি তুমি যত হিট দিবা তার টেম্পারেচার আবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ধরো এই পর্যন্ত আসলো 100 ডিগ্রি, কত মিনিটে ধরলাম আমি এটা, 50 মিনিটে, 50 মিনিটে, মিনিট বা সেকেন্ড, আমি মিনিট ধরে নিয়েছি, তোমরা সেকেন্ড ধরে নিও। ধরো 50 মিনিটে কততে আসলো, 100 ডিগ্রিতে আসলো। তাহলে এই পর্যন্ত কি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, 100 ডিগ্রিতে যাওয়া মানে কি, পানি বাষ্প হইতে শুরু করবে। এখন সম্পূর্ণ পানিটা যতক্ষণ না বাষ্প হবে ততক্ষণ আর কি টেম্পারেচার বাড়বে না। তাহলে তার গ্রাফটা কীরকম হবে, তার গ্রাফটা আবার এক অক্ষের সমান্তরাল হবে, আবার এক অক্ষের সমান্তরাল হবে। ধরো এইটুকু সময়, কত মিনিট ধরলাম, 70 মিনিট, 70 মিনিট পর্যন্ত কি তার টেম্পারেচার বাড়লো না, কারণ ততক্ষণে সবটা পানি কি হয়েছে, বাষ্পীভূত হয়েছে। তারপরে যদি একদম সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায় তখন যদি তুমি টেম্পারেচার বাড়াও তখন বাষ্পের টেম্পারেচার আরও বাড়তে থাকবে, তখন বাষ্পের টেম্পারেচার আরও বাড়তে থাকবে। বোঝা গেল গ্রাফটা? এখন যদি আমি এগুলোকে মানে নাম্বারিং করি, এটাকে যদি আমি এ বিন্দু দিই, এটাকে যদি আমি বি বিন্দু দিই, এটাকে ধরলাম সি বিন্দু, এটাকে ডি বিন্দু, এটাকে ই বিন্দু দিলাম, ওকে। এখন একটু লক্ষ্য করতে হবে, আমাদের একটু লক্ষ্য করতে হবে কি, দেখো এই যে এটার মধ্যে কি ছিল, বরফ ছিল না বলো তো, এটার মধ্যে কি ছিল, বরফ ছিল, বরফ ছিল। এই রেখাতে জাস্ট বরফের টেম্পারেচার বাড়তেছে, বুঝা গেল? আর এ বিন্দুতে কি আছে বলো তো, এ বিন্দুতে কি ছিল, 0 ডিগ্রির বরফ, এ বিন্দুতে আছে কি 0 ডিগ্রির বরফ, বরফ।
আর এই রেখাটাতে কি আছে বলো তো, বরফ প্লাস তরল, কারণ গলতে শুরু করছে, বরফ প্লাস তরল বা লিকুইড, কঠিন প্লাস তরল বা বরফ প্লাস পানি। বোঝা গেল এটুকু? এই রেখাটাতে কি আছে, বরফ আছে তরল আছে, কারণ 0 ডিগ্রি বরফ থেকে গলে গলে 0 ডিগ্রির পানি হবে। তাহলে এই বিন্দুতে কি আছে বলো তো, 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির তরল বা 0 ডিগ্রির পানি আছে। পরে দেখো তাহলে এই গ্রাফটাতে কি থাকবে, এই গ্রাফটাতে থাকবে হচ্ছে আমার শুধুই পানি, পানি। বোঝা গেল? পানি থাকবে। তারপর দেখো তাহলে এই টেম্পারেচার কি হবে, এটা হবে 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। বোঝা গেল? আর এই গ্রাফটাতে কি থাকবে, পানি আর বাষ্প থাকবে, কারণ পানিও ছিল সাথে সাথে বাষ্পটা হচ্ছে পানিটা। তাহলে এখানে কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি প্লাস বাষ্প, বাষ্প। তাহলে এই বিন্দুতে কি হবে বলো তো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। এটা কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। এখন কোন পয়েন্টে কি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি, বাষ্পের তাপমাত্রা বাড়তে থাকবে। আমি পুরাটা জিনিস আবার যদি সাম আপ করি, প্রথমে কি ছিল বলো তো, বরফ ছিল কত ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে কি থাকবে, -40 ডিগ্রির বরফ। লক্ষ্য করো, -40 ডিগ্রি বরফ ছিল, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, মানে সময় নিয়ে তাপ দিচ্ছ, টেম্পারেচার যত বাড়াচ্ছ কি হচ্ছে, এই বিন্দুতে আসার পর কি হয়ে গেল, 0 ডিগ্রিতে আসার পর সম্পূর্ণ বরফটা গলতে শুরু করলো। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রির বরফ, এখান থেকে গলা শুরু করছে। তাহলে গলতে গলতে এই একটা সার্টেন টাইম গেছে, তাই না? এই গলনের মধ্যে কি কি থাকতেছে, বরফও থাকতেছে, পানিও থাকতেছে, কারণ বরফটা গলে তো পানি হচ্ছে। তাহলে এটার মধ্যে কি থাকবে, বরফ এবং তরল বা পানিটা থাকবে। আর এই বি পয়েন্টে কি, 0 ডিগ্রির পানি, মানে বরফটা সম্পূর্ণ গলে গেছে, এখানে শুধু যে পানিটা থাকবে তার টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি। তারপর তুমি আরও হিট দিচ্ছ, টেম্পারেচার বাড়তেছে, এই বিন্দুতে আসার পর কি হয়েছে বলো তো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি হয়েছে, তারপর পানিটা বাষ্প হইতে থাকবে। আর এই বিন্দুতে কি হয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। আর তার মাঝে কি আছে দেখো তো, তার মাঝে হচ্ছে তোমার এই লাইনটার মধ্যে আছে কি, পানি প্লাস বাষ্প, দুইটাই থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে পরীক্ষায় যদি গ্রাফ আসে, আমরা এই গ্রাফগুলো আঁকাইতে পারবো। চলো আমরা একটা প্র্যাকটিস করে আসি, এরকম গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন আমরা কি করে আসি, প্র্যাকটিস করে আসি। আমরা হচ্ছে গ্রাফগুলো কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা শিখলাম। এখন চলে একটা প্রশ্ন আমরা সলভ করি। দেখো কি বলা আছে, 1 নং পাত্রের যৌগটিকে যদি আমরা তাপ দিই তাহলে তার লেখচিত্রটা কীরকম হবে। তাহলে 1 নং পাত্রে কী আছে দেখো তো, সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, এটা একটা লবণ কঠিন পদার্থ। এর মেল্টিং পয়েন্ট দেওয়া আছে কত, 801, এবং হচ্ছে বয়লিং পয়েন্ট দেওয়া আছে হচ্ছে আমার 1465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। চলো আমরা দেখি এই প্রশ্ন আমরা কীভাবে সলভ করব। তাহলে রীতিমতো আমাদের কি আঁকতে হবে, একটা আবার আগের মতো গ্রাফ আঁকাইতে হবে। চলো আমরা গ্রাফটা আগে আঁকাই। একটা এক্স এক্সিস দিতে হবে, একটা ওয়াই এক্সিস দিতে হবে। তাহলে ওয়াই এক্সিসে কি থাকবে, টেম্পারেচার, টেম্পারেচার। আর এক্স এক্সিসে কি থাকবে, আমার সময়, সময় থাকবে। ওকে, এখন লক্ষ্য করো, আমার যেহেতু তোমার একটা সহজ ট্রিক্স শিখাই দেয়, গ্রাফ কেমনে আঁকবা। লবণের টেম্পারেচার দেওয়া ছিল এরকম, তাই তো? ওকে, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি লবণ, কত, 0 ডিগ্রি, ধরলাম -10 ডিগ্রি, তো সোডিয়াম ক্লোরাইডটা ছিল -10 ডিগ্রি, এটা কেমন, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি। ওকে, এটা তো লবণ, তো 100 ডিগ্রি ধরবো না, এটা কত ধরবো, বয়লিং পয়েন্ট দেখো দেয়া আছে, কোশ্চেনে কত দেওয়া আছে, 801, আর হচ্ছে স্ফুটনাঙ্ক কত, 1456, তাই তো? গলনাঙ্ক হচ্ছে আমার, এটা ধরলাম আমি 801 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর স্ফুটনাঙ্ক কত দেওয়া আছে, 1456 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এইটুকু আমি লিখে ফেললাম। তো গ্রাফ আঁকার একটা সহজ পদ্ধতি কি, তুমি মেল্টিং পয়েন্টে কী করবে, একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকাবা, বয়লিং পয়েন্টে একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকাবা। দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, মেল্টিং পয়েন্টে কি আঁকাবা, একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা, বয়লিং পয়েন্টে কি আঁকাবা, একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা, তারপর জাস্ট তুমি এটাকে অ্যাড দিয়ে দেবা, এটাই তোমার গ্রাফ, এটাই তোমার গ্রাফ। বুঝা গেল? এটা তোমার সহজ পদ্ধতি কীভাবে আঁকতে হয়। সোজা না, তুমি বয়লিং পয়েন্ট বা গলনাঙ্কের মধ্যে একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকাবা, এবং স্ফুটনাঙ্কের মধ্যে একটা এক অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকাবা,
তারপর জাস্ট অ্যাড করে দিলা। তো সেটা তো বুঝলাম। এখন আমরা যেভাবে শিখছি ওইভাবে করার ট্রাই করি। কেমন? দেখো এটা কি ছিল? সোডিয়াম ক্লোরাইড ছিল। তাহলে কি সময় বাড়তেছে, তাই তো? সময় বাড়তেছে, টেম্পারেচার দিচ্ছি। ধরলাম আমি 10 ডিগ্রিতে, -10 ডিগ্রিতে ছিল। তুমি টেম্পারেচার যত দিবা, কত পর্যন্ত টেম্পারেচার বাড়বে বলো তো? টেম্পারেচার বাড়তে 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 যতক্ষণ না এই যে 801 ডিগ্রিতে আসবে ততক্ষণ তার টেম্পারেচার বাড়বে। ধরো আমি এটা 10 মিনিট পর্যন্ত হিট দেওয়ার পর 801 ডিগ্রিতে উঠলো। তারপর কি 801 ডিগ্রিতে ওঠার পর কি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কে পৌঁছাইলো। তারপর কি হবে? যতক্ষণ না সোডিয়াম ক্লোরাইডটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ কি আর টেম্পারেচার বাড়বে না। তারপর ধরো একদম এই পয়েন্টে কি সর্বোচ্চ যতটুকু সোডিয়াম ক্লোরাইড ছিল সম্পূর্ণটা গলে গেছে। তারপর যদি আরও হিট দাও তখন আবার টেম্পারেচার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। ধরো 1465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসার পর কি সেটা আবার গলনাঙ্ক থেকে স্ফুটনাঙ্কতে চলে যাবে। তাহলে এখানে আবার ফুটতে শুরু করবে, বাষ্প হইতে শুরু করবে। যতক্ষণ না সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইডটা বাষ্পীভূত হচ্ছে ততক্ষণ আবার কি টেম্পারেচার বাড়বে না। ধরো এই পয়েন্টে কি আবার সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইড বাষ্পীভূত হয়ে গেল, তারপর আবার টেম্পারেচার বাড়বে, বাষ্পের টেম্পারেচার। আমি যদি এখন নাম্বারিং করি, এটাকে যদি আমি এ বিন্দু দেই, এটাকে যদি আমি বি বিন্দু দেই, এটাকে যদি আমি সি বিন্দু দেই, এটাকে যদি আমি ডি বিন্দু দেই, এটাকে ধরো আমি ই বিন্দু দিলাম। বুঝে গেল? এখন তুমি লক্ষ্য করো এই এ বিন্দুতে কি আছে বলো তো? এ বিন্দুতে 801 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। বি বিন্দুতে কি আছে? 801 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ আছে। কি আছে? গলিত অংশটা আছে। তাহলে এখানে কি আছে? সোডিয়াম ক্লোরাইড গলিত আছে এবং সলিডও আছে। বুঝা গেল? তারপর কি টেম্পারেচার বাড়তেছে, এখানে কি শুধু সোডিয়াম ক্লোরাইডের গলনের ফলে যে দ্রবণটা তৈরি হয়েছে বা সোডিয়াম ক্লোরাইডের গলিত অংশটা আছে, এখানে কি আছে বলতো? 1465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সোডিয়াম ক্লোরাইডের গলনের অংশটা আছে। তারপর এই পুরোটা এই ক্ষেত্রে কি আছে? এই ডি বিন্দুতে আছে 1465 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সোডিয়াম ক্লোরাইডের বাষ্প। আর এই রেখাতে কি আছে? বাষ্প আছে এবং লিকুইডটাও আছে। আর ওই অংশে কি আছে? শুধু বাষ্পটা আছে, টেম্পারেচার বাড়তেছে। আশা করি এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো। এখন আমরা আসব, এই তো আমার কি গেল বলতো? কঠিন পদার্থের আমার গলনাঙ্কের পড়াটা গেল। কীভাবে গলনাঙ্ক হয়, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো যদি কোনো এই বাষ্পকে আমরা শীতল করি, কোনো একটা বাষ্পকে শীতল করি তখন কি হবে? জলীয় বাষ্পকে শীতলীকরণ, তখন গ্রাফগুলো কীরকম হবে? এটা একদম সম্পূর্ণ উল্টা হবে। আমি একটা গ্রাফে এই জিনিসটা একদম ক্লিয়ার করার ট্রাই করব। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে গ্রাফটা দেখো। হ্যাঁ, এই গ্রাফ কিন্তু তোমাদের আঁকাইতে হবে ভাই পরীক্ষায়। ওকে, আমি আগের গ্রাফটা নিই। ধরো এটা -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ। ওকে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে আমার 120। তাহলে আমার গ্রাফটা কীরকম ছিল বলো তো? প্রথমে বরফটা কতক্ষণ তাপমাত্রা বাড়বে? 0 ডিগ্রিতে যতক্ষণ না আসবে। তাহলে এই বিন্দুতে কি 0 ডিগ্রি তাপমাত্রার বরফ। তারপরে কি হবে? বরফটা গলতে 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 ধরো এই পয়েন্টে এসে সম্পূর্ণ গলা শেষ হয়ে যাবে, পুরোটা তরলে পরিণত হবে। তারপর কি হবে? এই এক অক্ষ সমান্তরাল সরলরেখা থেকে টেম্পারেচার বাড়লো না। তারপরে কি হবে? টেম্পারেচার আবার বাড়তে থাকবে 100 ডিগ্রি পর্যন্ত বাড়বে। 100 ডিগ্রিতে যখন চলে আসবে তখন টেম্পারেচার কি হবে না? আর বাড়বে না। তখন আবার কি এক অক্ষের সমান্তরাল চলতে থাকবে। তারপর এই বিন্দুতে আসার পর ধরো সম্পূর্ণ জিনিসটা কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। তারপর বাষ্পের টেম্পারেচার আরও আবার বাড়তে থাকবে, এই পর্যন্ত আসলো। এই হচ্ছে আমার একটা কঠিন পদার্থ কিভাবে তাপ প্রদানে গলবে, বাষ্পীভূত হবে সেটার গ্রাফ। বুঝা গেল? আমার কথা হচ্ছে এখন আমরা শিখবো হচ্ছে জলীয় বাষ্প কিভাবে শীতল করব। তাইলে আমার দেখো তো, একটু লক্ষ্য করো, এই পর্যন্ত আমরা কি শিখলাম? এই পর্যন্ত আমরা শিখলাম একটা কঠিন পদার্থকে আমরা তাপ দিয়ে কিভাবে জলীয় বাষ্পে রূপান্তর করি। এখন শিখবো উল্টা, জলীয় বাষ্পকে কিভাবে আমরা তাপ রিডিউস করে বা সরাই কঠিন পদার্থে পরিণত করি। এটা একদম সিম্পল। লক্ষ্য করো, যখন 120 ডিগ্রি তাপমাত্রা কি আছে? জলীয় বাষ্প আছে, তুমি তাপমাত্রা কমাচ্ছ, তখন কি হবে? 100 ডিগ্রির কি হবে? জলীয় বাষ্প হবে। 100 ডিগ্রি জলীয় বাষ্প আসার পর আরও তাপ কমাচ্ছ, তখন কি হবে? 100 ডিগ্রির পানি হবে। 100 ডিগ্রির পানি হওয়ার পর তাপমাত্রা আরও কমাচ্ছ, তখন কি হবে? 0 ডিগ্রির পানি হবে। 0 ডিগ্রির তাপমাত্রার পানি হওয়ার পর তুমি তাপমাত্রা আরও কমাচ্ছ, তখন কি হবে বলো তো? তখন হচ্ছে 0 ডিগ্রি থেকে -40 ডিগ্রির বরফ হবে। এটার বিন্দুগুলো কী হবে বলো তো? এই হচ্ছে আমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু,
ডি বিন্দু। এটা হচ্ছে জলীয় বাষ্পকে যদি আমি শীতল করি তাহলে আমি এই গ্রাফটা পাবো, আর যদি আমি কঠিন পদার্থকে তাপ প্রদান করি আমি এই গ্রাফটা পাবো। তাহলে আশা করি এই গ্রাফ রিলেটেড কোনো প্রশ্ন আসলে যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। বোঝা গেল? তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি, এটা হচ্ছে আমার 120 ডিগ্রি। আশা করি এই গ্রাফ রিলেটেড কোনো কোশ্চেন আসলে তোমরা আর আটকাবা না ইনশাআল্লাহ। চলো আমরা পরবর্তী টপিকে যাই। বুঝা গেল? এখন আমাদের একটা টপিক হচ্ছে ঊর্ধ্বপাতন। কি? ঊর্ধ্বপাতন। আচ্ছা, ঊর্ধ্বপাতন জানার আগে আমি একটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ঘনীভবন। বানান ভুল করি কেন? প্রথমে শিখব বাষ্পীভবন, আরেকটা কি আছে? ঘনীভবন। এই দুইটা জিনিস কি? বাষ্পীভবন হচ্ছে যে কোনো একটা পদার্থকে তুমি টেম্পারেচার দিয়ে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়? বাষ্পীভবন। আর হচ্ছে ঘনীভবন কি? কোনো একটা বাষ্পকে তুমি তাপমাত্রা কমায়া তরল পদার্থে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আর এই দুইটাকে একসাথে করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে আমার পাতন। সেটাকে কি বলা হয়? পাতন প্রক্রিয়া বলা হয়। কেমন? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো তোমার কাছে একটা কি আছে? চিনি মিশ্রিত একটা পদার্থ আছে, পানি আছে, কেমন? বা বালি মিশ্রিত একটা পানি আছে। তুমি চাচ্ছ বালিকে পানি থেকে আলাদা করবা। তাহলে এখানে কি কি আছে বলো তো? এখানে আছে বালি, এখানে আছে পানি, বালি এবং পানির মিশ্রণ আছে। তুমি কিভাবে আলাদা করবা? তুমি করলা কি, এখান থেকে একটা নল নিয়ে এখানে একটা শীতক, আচ্ছা নল নিয়ে এখানে আরেকটা কাচের বোতল রাখলা, আর এখানে একটা কি রাখলা? শীতক রাখলা। শীতক মানে যেটা হচ্ছে ঠান্ডা পানি সরবরাহ করে, শীতক। বুঝা গেল? এখন কি করবা? এখন তুমি এখানে হিট দিবা। হিট দিলে কি হবে বলো তো? হিট দিলে এই যে পানিটা আর বালিটা তো মিশ্রিত হবে না। বালি কি পানিতে মিশবে না তো, জাস্ট এখানে প্রিসিপিটেট বা অধক্ষেপ হিসেবে নিচে পড়ে থাকবে। যখন হিট দিবা পানিটা কি হয়ে যাবে বলো তো? পানিটা হচ্ছে বাষ্পীভূত হয়ে যাবে। বাষ্প হয়ে কোথায় আসবে বলো তো? পানিটা যখন বাষ্প হয়ে যাবে এই পাইপ দিয়ে এদিকে আসবে। এদিকে আসার পর তাহলে প্রথমে বাষ্পীভবন হয়েছে, তারপর এখানে একটা শীতক আছে। শীতক কি করবে? ওই গরম বাষ্পটাকে ঠান্ডা করে দিবে, মানে টেম্পারেচার কমাই দিবে। তা টেম্পারেচার কমাই দিলে কি হবে? ওই বাষ্পগুলো আবার ঘনীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে তরল আকারে আবার পানি আকারে এখানে জমা হবে। এই প্রসিডিউরটাকে কি বলা হয়? এই প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে পাতন প্রক্রিয়া। তাহলে এই পাতন প্রক্রিয়া থেকে কিন্তু সিকিউ হয় যে তোমাকে পাশাপাশি একটা চিনির দ্রবণ দিল আর একটা হচ্ছে বালির দ্রবণ দিল, তুমি কিভাবে হচ্ছে চিনি থেকে বালিটা আলাদা করবে, এরকম প্রশ্ন দেয়। আমি একটা দেখাবো তোমাদেরকে। আশা করি বাষ্পীভবন কি, ঘনীভবন কি এবং পাতন কি বুঝতে পারছো। বাষ্পীভবন আর ঘনীভবন যখন একসাথে ঘটানো হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পাতন প্রক্রিয়া। চলো একটা আমরা প্রশ্ন সলভ করার ট্রাই করি। ধরো তোমার একটা পাত্র দিছে, কেমন? এই পাত্রের মধ্যে ধরো চিনি আছে প্লাস বালি আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, তোমাকে বললাম তুমি এই চিনি এবং বালির যে একটা মিশ্রণ আছে এই মিশ্রণটাকে তুমি বালি এবং চিনিটা আলাদা করে আমাকে দেখাও, এবং বা কিভাবে আলাদা করবা, কোন প্রক্রিয়া আলাদা করবা ব্যাখ্যা করো। বুঝা গেল? তাহলে এটা কোন প্রক্রিয়া আলাদা করবো? পাতন প্রক্রিয়া। কি করবো বলো তো? প্রথমে হচ্ছে আমি বালি প্লাস চিনি, এটার মধ্যে কি দিব? পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানি দিয়ে এটাকে কি করব? নাড়া দিব, যেন হচ্ছে চিনি কি জানি আমরা পানিতে মিশে যায়। তাহলে চিনিটা পানিতে ডিজলভ হয়ে যাবে আর বালিটা তো ডিজলভ হবে না, নিচে পড়ে থাকবে। তারপর কি করব? এখান থেকে একটা পাইপ নিয়ে কি করব বলো তো? পাইপ নিয়ে এখানে আরেকটা পাত্রের মধ্যে পাইপটা বন্ধ অবস্থায় রেখে দিব, আর এখানে একটা শীতক দিব। শীতক দেওয়ার পর এখানে আমি কি করব? একটা হিট সোর্স দিব বা তাপমাত্রা যেন বাড়ে এরকম দিব। তাহলে তাপ দেওয়ার পর এটা পানিটা কি হবে? বাষ্পীভূত হবে। পানিটা বাষ্পীভূত হওয়া মানে কি? পানির মধ্যে কি আছে বলো তো? চিনিটা আছে ডিজলভ অবস্থায়। তখন পানি এবং চিনিটা কোথায় চলে যাবে? এইভাবে বাষ্পীভূত হয়ে এদিকে চলে যাবে। তখন এটা গরম বাষ্প, শীতক কি করবে? তাকে ঠান্ডা করে ফেলবে। ঠান্ডা করে ফেলার পর এইখানে হচ্ছে চিনির যে দ্রবণটা থাকবে সেটা এখানে পড়ে থাকবে। বোঝা গেল? এই যে দেখো কি বললাম, আমরা যখন
বালি, চিনি এবং পানিকে তাপ দিয়ে চিনিটা হচ্ছে পানিতে ডিজলভ হয়ে যাবে, চিনিটা কোথায় চলে যাবে, বাষ্পীভূত হয়ে এখানে চলে আসবে। তারপর শীতক কী করবে, ওই বাষ্পটাকে ঠান্ডা করে ফেলবে, তারপর চিনি এবং পানির মিশ্রণটা এখানে পড়ে থাকবে, তাহলে বালিটা কী হয়ে গেল, পৃথক হয়ে গেল। তারপরে চাইলে আমরা হচ্ছে আবার চিনিটাকে পানি থেকে আলাদা করতে পারি, গেল এইটুকু। তারপরে হচ্ছে আমরা একটা টপিক পড়ব, সেটাকে বলা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। কি বললাম, ঊর্ধ্বপাতন, সেটা আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তারপর আমরা কিছু সিকিউ প্রবলেম সলভ করব। এটা কি, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি, ঊর্ধ্বপাতন হচ্ছে যে সকল পদার্থ, কঠিন পদার্থকে আমরা যদি হিট দিই, সেটা যদি তোমার সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি কিসে পরিণত হয় বলো তো, বাষ্পে পরিণত হয়। মানে হচ্ছে কঠিন পদার্থকে যদি আমি টেম্পারেচার বা হিট দিই, তখন কি হবে, এটা সরাসরি বাষ্পে পরিণত হবে। কিসে, বাষ্পে পরিণত হবে। এই ধরনের যে সকল পদার্থ আছে তাদেরকে কি বলা হয়, সে সকল পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। তাহলে আমাদের কয়েকটা পদার্থ জানতে হবে, আমাদের বই যেগুলো আছে আমরা এগুলো মনে রাখবো। একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা আরেকটা নাম কি বলো তো, নিশাদল। নিশাদল, বুঝে গেল। তারপর মনে রাখতে হবে কর্পূর, কর্পূর। তারপরে আমাদের মনে রাখতে হবে আর কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপর মনে রাখতে হবে ন্যাফথালিন, এটার সংকেত হচ্ছে C10H16O। তারপর কি মনে রাখতে হবে আমাদের, ন্যাফথালিন, ন্যাফথালিন। ন্যাফথালিনের সংকেত কি বলতো, ন্যাফথালিনের সংকেত হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ন্যাফথালিনের সংকেত। আর কি আছে, আর একটা আছে, আর হচ্ছে আমার আয়োডিন। কি, আর মনে রাখতে হবে আয়োডিন। এই কয়েকটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, সো এইগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো, বুঝে গেল। এগুলোকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এগুলো হচ্ছে সরাসরি কিসে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। চলো আমরা একটা সিকিউ প্র্যাকটিস সলভ করি। এই যে মোমবাতিটা দিলাম, মোমকে যদি আমরা অক্সিজেনের সাথে জ্বালাই, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, শক্তি তৈরি হবে। এটা আমি দেখাই দিছি, এটার কোনো কথা বলার নাই। আচ্ছা, এই চ্যাপ্টারে দেখো কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি একটা কঠিন পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি একটা কঠিন পদার্থ, কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি হয় বলতো, কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও এটা ব্যাপন হয়। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, যা যা এই চ্যাপ্টারে লাগবে সেটার একটা ডিটেলস এখানে দেওয়া আছে নর্মাল। তারপর এই প্রশ্নটা আমরা সলভ করলাম। আচ্ছা, এই প্রশ্নটাতে আসি, দেখো কি বলছে। 1 এবং 2 নং পাত্রের গ্যাস সমূহের মধ্যে ব্যাপন হারের অধক্রম, এই কথাটা একটু ভালো করে বুঝো। অধক্রম বলছে, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। ব্যাপন হারের তুলনা করতে বলছে, তাই না। তাহলে এখানে কি আছে বলতো, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম, তাই তো। তারপর লক্ষ্য করো নাইট্রোজেন 14 দুগুণ 28, কত, 28 গ্রাম। আর হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড কত, 64 গ্রাম। আমরা কি পড়ে আসছি, ব্যাপন হার কি, ব্যাপন হার হচ্ছে ঘনত্বের বা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে যে গ্যাসের ব্যাপন হার বেশি সেই গ্যাসের আণবিক ভর কম। উল্টা যদি বলি, যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম। তাহলে এই তিনটা গ্যাসের মধ্যে কার আণবিক ভর সবচেয়ে বেশি, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। সো সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার কী হবে, সবচেয়ে কম হবে। আর সবচেয়ে কম কার, নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাসের ব্যাপন হার কী হবে, সবচেয়ে বেশি হবে। আমাকে বলছে অধক্রম অনুসারে সাজাইতে, মানে বড় থেকে ছোটতে। তাহলে ব্যাপন হার প্রথমে কার হবে, এটাকে সালফার ডাইঅক্সাইড, এটার ব্যাপন হার কি সবচেয়ে কম থাকবে। তারপরে কার ব্যাপন হার থাকবে বলো তো, তারপরে থাকবে হচ্ছে আমার আর অফ কার্বন ডাইঅক্সাইড, আর সবচেয়ে ব্যাপন হার বেশি কার থাকবে, আর অফ নাইট্রোজেন। আশা করি বুঝতে পারলাম। এটাই জানতে চাইছে, এটা কিভাবে ব্যাখ্যা করবে, প্রথমে ব্যাপনের সংজ্ঞা দিবা, তারপর এগুলো আণবিক ভর দেখাবা, তারপর নিচে হচ্ছে এরকম ডেসক্রিপটিভ আকারে দেখাই দিতে হবে। পরবর্তীতে যদি আমি যাই, দেখো উদ্দীপক দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি অ্যামোনিয়া। তাহলে এই পাত্রে কি আছে বলো তো, অ্যামোনিয়া গ্যাস আছে। এখানে দেওয়া আছে কি ইথেন, CH3 ইথেন গ্যাস দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন কথা হচ্ছে উদ্দীপকে কোন জারের গ্যাসটি হচ্ছে সবার আগে ছড়িয়ে পড়বে, কোনটা হচ্ছে সবার আগে ছড়িয়ে পড়বে, সি পাত্রে। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নের পরে যাই, আগে প্রথমটা দেখি। উদ্দীপকের গ্যাস অ্যামোনিয়া কত, আণবিক ভর 17। ইথেনের কত, কার্বন হচ্ছে 6, দুইটা কার্বন কত, 12, 12 আর 3 15, 15 আর 3 কত, 18। তাহলে এটার আণবিক ভর কত বলো তো, 18। তারপরে যদি আমি এই দুইটার মধ্যে তো কম্পেয়ার করতে বলছে, এই দুইটার মধ্যে দেখো তো আণবিক ভর বেশি কার, আণবিক ভর বেশি হচ্ছে ইথেনের। তাহলে কে আগে বেপিত হবে, আগে বেপিত হবে হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাস, তারপর বেপিত হচ্ছে আমার কে বলতো, ইথেন গ্যাস।
পরবর্তীতে যদি বলি সি পাত্রের পদার্থটি কঠিন হলেও ব্যাপন সম্ভব, ব্যাখ্যা করো। সি পাত্রে কি আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ জানো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে বেগুনি কালার। তুমি যদি ধরো এখানে পানি রাখছো, ওকে, কিন্তু এটার সরি ভুল করলাম, তো পানির কালারটা হোয়াইট দেবো। ওয়াটার হ্যাজ নো কালার বাট ওয়াটার হ্যাজ হোয়াইট কালার। আমি এখন হোয়াইট দিলাম, আমার খুশি। কারো কোনো প্রবলেম আছে? নাই। থাকলেও কিছু করার নাই, আমি ধরলাম। ওকে, জোকস এ পার্ট। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আমি পানির মধ্যে রাখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? বেগুনি কালার। এটাকে ধরে নাও কি কালার? বেগুনি কালার, নট পার্পল, বেগুনি কালার। তাহলে কি হবে বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে ধীরে ধীরে বেপিত হইতে থাকবে, বুঝে গেল? পরে পুরা পাত্রের কালারটা আস্তে আস্তে কি হয়ে যাবে বলো তো? বেগুনি কালার হয়ে যাবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদিও কঠিন পদার্থ, এটা পানিতে বেপিত হয়। এখানে আরেকটা কেস মনে রাখবা, এটা হচ্ছে ধরো ঠান্ডা পানি, গরম পানিতে কি হবে? ব্যাপন হার বেড়ে যাবে। মনে রাখবা, পানিটা যদি আরও গরম বেশি হয়, মানে টেম্পারেচারের যদি ইনক্রিজ করা হয় কোনো লিকুইডের, ওই লিকুইডের মধ্যে ব্যাপন হার বেড়ে যাবে। তাহলে একটা কথা মনে রাখো, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এই পাত্রে ধরো নর্মাল পানি, এই পাত্রে ঠান্ডা পানি। তাহলে কোন পাত্রে ব্যাপন হার বেশি হবে? গরম পানিতে ব্যাপন হার বেশি হবে। আরেকটা কথা, কোন পদার্থের ব্যাপন হার বেশি? সবচেয়ে বেশি ব্যাপন হার হচ্ছে গ্যাসিয়াস পদার্থের, তারপর হচ্ছে লিকুইডের, তারপর হচ্ছে কঠিনের। তাহলে সবচেয়ে কম কঠিন পদার্থের ব্যাপন হার, তারপর হচ্ছে লিকুইডের ব্যাপন হার, তারপর হচ্ছে গ্যাসের ব্যাপন হার। তাহলে প্রশ্ন যদি আসে কোন পদার্থের ব্যাপন হার বেশি হবে? গ্যাসিয়াস পদার্থের ব্যাপন হার বেশি হবে। আশা করি বুঝাইতে পারলাম। পরবর্তীতে যদি আমরা একটা প্রবলেম সলভ করতে যাই, আচ্ছা এটাই সলভ করি। হ্যাঁ দেখো, ইথেন গ্যাসকে হাইড্রোজেন দিচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এটা আমরা জৈব যৌগের চ্যাপ্টারে পারবো। যদি এখানে নিকেল প্রভাবক না দিয়ে এখানে বেরিয়াম সালফেট দিত, এখানে আমার তৈরি হইতো কি? ইথিন তৈরি হইতো। যেহেতু এটা কি হচ্ছে ইথাইন থেকে, এটা কিন্তু এরকম দেখো, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, একটা হাইড্রোজেন, বোঝা গেল? ইথাইনকে আমি কি করতেছি? হাইড্রোজেনেশন করতেছি, মানে হাইড্রোজেন যুক্ত করতেছি। তাহলে কার্বনে কি হবে? একটা হাত পাই বন্ড ভেঙে যাবে, একটা পাই বন্ড ভেঙে যাবে। তাহলে তখন কি থাকবে না? তখন বলো তো এটা থাকবে না, এই বন্ড থাকবে না। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, দুইটা হাত ফাঁকা হবে। প্রত্যেকটার মধ্যে এখানে হাইড্রোজেন কয়টা লাগবে? 4টা লাগবে। এই 4টা হাইড্রোজেন এখানে 4টা বসে যাবে, মানে ইথেন তৈরি হবে। সোজা কথা, কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। CH3 তৈরি হবে, মানে ইথাইন থেকে ইথেন তৈরি হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। যদি বেরিয়াম সালফেট দিত প্রভাবক বিষ, তাহলে কিন্তু বিক্রিয়াটা পরিপূর্ণ না হয়ে ইথিনে এসে আটকায় যেত। ওটা আমরা পরে পড়বো। সালফার আর অক্সিজেন মিলে কি? সালফার ডাইঅক্সাইড, একটু আগে পরে আসছি। তাহলে পরবর্তী রিঅ্যাকশন কি দেখো তো? এই যে এখানে তৈরি হবে অ্যামোনিয়া, কারণ কি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। আর হচ্ছে জেড কি? অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়াকে যদি আমি HCl এর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি বলবে? কি করবে বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল তৈরি হবে। এখন প্রশ্ন কি চাইছে দেখো তো? XYZ এর ব্যাপন হারের ক্রম পারবা কি? না পারলে দাঁত ফালাই দিবে একদম। XY এর ক্রম দেখো কি বলো তো? XY কে ছিল? আমার X ছিল কে? ইথিন গ্যাস, ইথেন গ্যাসের কত? 18। তারপর হচ্ছে আমার Y গ্যাস ছিল সালফার ডাইঅক্সাইড, কত? 64। তারপর জেড গ্যাস কি ছিল? অ্যামোনিয়া ছিল, এটা আগেও করে আসছি। জেড ছিল আমার অ্যামোনিয়া, NH3, এটা কত? 17। তাহলে এই তিনটার মধ্যে ব্যাপন হার কার বেশি হবে? যার কম, অ্যামোনিয়ার সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ইথেনের, তারপর হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের। আশা করি ব্যাপন হার রিলেটেড প্রশ্ন তোমরা পারবা। কার্বন 12, ভুল করতেছি, কার্বনের ইথেনের তো 30 রে ভাই। CH3 কত আসছে লক্ষ্য করো তো? কার্বন হচ্ছে 6 দুগুণা 12, এটার জন্য 12, এটার জন্য 12, 24 আর 6 30। ভুল করলাম। এর আগের প্রশ্নটা কত হবে? 30 হবে। একটু লক্ষ্য করো, সলভ করে দিচ্ছি। কই যেন একটা ইথেন আসছিল, এই যে এটাই তো, এটা 18 হবে না, কত হবে? এটা 30 হবে। তাহলে ব্যাপন হারের ক্রমটা কীরকম হবে? সবচেয়ে ব্যাপন হার তো বেশি এটা, তবে এটা ওইটা ঠিক ছিল, 30 হবে, মিস্টেক ছিল একটু। ওকে, তাহলে এটা বুঝলাম। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, M যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে কি ভিন্ন? তাহলে M যৌগটা কি? এই প্রশ্নটা একটু লক্ষ্য করি। হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে আমাদের মোটামুটি শেষ টপিক। M যৌগ হচ্ছে আমার NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাকে কি বলা হয়? নিশাদল বলা হয় বা ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। তাহলে M যৌগ কি কোনো তরল পদার্থের পরিণত হবে? হবে না। তাহলে তার গ্রাফটা কীরকম হবে? এটা হচ্ছে কত? ধরো একটা টেম্পারেচার, তাহলে এটা কি সরাসরি কিসে পরিণত হয় বলো তো?
বাষ্পে পরিণত হবে, সরাসরি বাষ্পে পরিণত হবে। তাহলে এটা ধরো এখানে হচ্ছে টেম্পারেচার, ধরো এই টেম্পারেচারে কি হয় সেটা বাষ্পীভূত হওয়া শুরু করে, তারপর এখানে একটা গ্রাফ হবে। এইটা হচ্ছে আমার এম যোগের জন্য। আর খাবার লবণেরটা তো একটু আগে আমরা দেখে আসলাম, আশা করি সেটা তোমরা পারবে। পরবর্তীতে যদি যাই, এই যে এটা তো গেল পদার্থটি শীতলীকরণ বক্ররেখা, তাহলে এই পদার্থের শীতলীকরণ বক্ররেখা কি হবে, একটু আগে দেখে আসছি। শীতলীকরণ বক্ররেখা আমি যদি দেখাই দিই, প্রথমে কি হবে, তুমি টেম্পারেচার কমাবা, এটা 100 ডিগ্রিতে আসবে, 100 ডিগ্রিতে আসার পর এটা বরফটা 100 ডিগ্রির পানি হবে, তারপর এখান থেকে আবার টেম্পারেচার কমাও, 100 ডিগ্রির 0 ডিগ্রির পানি হবে, আবার টেম্পারেচার যতক্ষণ না বা কমাবা এটা 0 ডিগ্রির কী হবে, বরফ হবে, তারপর এই টেম্পারেচারে চলে আসবে। এই হচ্ছে শীতলীকরণ বক্ররেখা। তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার মতো জায়গা হচ্ছে ব্যাপন হার রিলেটেড প্রশ্নগুলো, আর হচ্ছে আমার এই শীতলীকরণ বক্ররেখা যে প্রশ্নগুলো আছে সেগুলো। আশা করি এই জিনিসটা আমরা ভালো করেই পারবো। ওকে, এই যে আমাদের শীতলীকরণ বক্ররেখা গেল। আচ্ছা, এই চ্যাপ্টারের যে গানমূলক যে প্রশ্নগুলো আসতে পারে, তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারের সবচেয়ে মেইন টপিক হচ্ছে ব্যাপন এবং ব্যাপন হার, আর হচ্ছে আমার এই গ্রাফগুলো। একটা হচ্ছে কঠিন পদার্থের গলনাঙ্কের গ্রাফ, আর একটা হচ্ছে জলীয় বাষ্পের শীতলীকরণ গ্রাফ, এবং হচ্ছে জলীয় বাষ্পের বাষ্পীকরণ গ্রাফ। ওই দুইটা জিনিস মনে রাখতে পারলেই হইল। তারপরে দেখো গানমূলক কী কী প্রশ্ন পড়তে হবে। গলন কাকে বলে, ভাই দেখো কতবার আসছে। পড়তে হবে স্ফুটন কাকে বলে, যে টেম্পারেচারে একটা পদার্থ গলতে শুরু করে সেটাকে বলা হয় কি, গলন। অবশ্যই এক বায়ুমণ্ডলীয় চাপে। আর যে তাপমাত্রায় হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হওয়া শুরু করে তাকে বলা হয় কি, স্ফুটন বলা হয়। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, কি বলা আছে, স্ফুটনাঙ্ক কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে। এটা তো বলে ফেললাম, গলন মানে কি, যে গলা মানে গলা আরম্ভ হওয়া, আর গলনাঙ্ক কি, যে তাপমাত্রায় গলন শুরু হয় একদম। তারপরে দেখো ঊর্ধ্বপাতন কাকে বলে। ঊর্ধ্বপাতন কি, যে তাপমাত্রায় হচ্ছে একটা পদার্থ তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। নিঃসরণ কাকে বলে, সূক্ষ্ম ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে কোনো গ্যাস বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়, নিঃসরণ বলা হয়। এগুলো আশা করি তোমরা পড়েছ। তারপরে যদি আমরা যাই, হ্যাঁ তারপরে এই হচ্ছে আমার জ্ঞানমূলক কিছু প্রশ্ন। আর এই চ্যাপ্টার থেকে যা যা আসা পসিবল, যত ধরনের প্রশ্ন আসা পসিবল সকল কিছু ইনশাল্লাহ শেষ করা ট্রাই করেছি। তোমরা হচ্ছে ক্লাসটা দেখবা, দেখে টেস্ট পেপার থেকে তোমরা কোশ্চেন সলভ করবা। আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য একটা চ্যাপ্টার নিয়ে, কেমন। আর আমি হচ্ছে তোমাদের নাইম ভাইয়া, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। আর তোমাদের সাথে আছি হচ্ছে আমি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। সকলেই ভালো থাকো, আসসালামু আলাইকুম, টাটা।